চলে এসছে অনেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা চলে এসছো, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আ সেকেন্ড, আমি একটু কানেক্ট করে নিচ্ছি সবকিছু। জাস্ট গিভ মি আ ফিউ সেকেন্ডস and we're going to start today's training very very soon. এক সেকেন্ড। সো যারা যারা জয়েন করেছো অসংখ্য ধন্যবাদ। আমি একটু নামগুলো পড়ছি। ওয়ালাইকুম আসসালাম, উম্মে হাবিবা, রিমি, তানজিম, সাজিম, মোহাম্মদ ইমরান ইসলাম, সামান্থা, সৃষ্টি, সাইদ জামান, শাফি, আতিকুর রহমান, তুষার। থ্যাংক ইউ ফর ট্যাগিং। যারা যারা জয়েন করেছো তাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিতে পারো। ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে সেশন শুরু হয়ে গেছে। আমি সবার কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি এই ফাঁকে। নিলয় সাদমান, থ্যাংক ইউ ফর ট্যাগিং। জুবায়ের বিন রহমান, ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের, ওয়ালাইকুম আসসালাম। শারমিন, থ্যাংক ইউ। নওশিন, হ্যালো। জান্নাতুল, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জুনায়েদ, হ্যালো সামিহা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ইনান, হ্যালো ওয়াজিফা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো প্রজ্ঞা, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, হ্যালো নিলয়, হ্যালো উৎস ফ্রম JKKNIU, ওকে। ওয়ালাইকুম আসসালাম। কাশফিন ফ্রম ঢাকা কলেজ, ফারহান ইজ হিয়ার। সো আমরা কে কোথা থেকে জয়েন করছি, কোন ইউনিভার্সিটি, কোন অর্গানাইজেশন, কোন কোম্পানি, আমরা জানিয়ে দিই। আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেশন নিয়ে আজকে জানবো, এবং যে বিষয়টা সম্পর্কে আমরা এর আগে হয়তো অনেকেই মানে চিন্তা করেছি, কিন্তু কেন আমরা কম পাই এই বিষয়টা, এবং আসলে চাকরি কেন করি সেটা যদি জিজ্ঞাসা করা হয়, স্যালারি হয়ে উঠবে সেই উত্তরটা অনেকের জন্যই, যে অবশ্যই আমরা একটা ভ্যালু দেই অফিসে এবং সেটার এগেনস্টে একটা ভ্যালু ডিজার্ভ করি, একটা ভ্যালু আমরা এক্সপেক্ট করি, আর সেই ভ্যালুটাই হচ্ছে স্যালারি। তো স্যালারি যখন নেওয়া হয় সে বিষয়ে বেশ ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস আমরা পেয়েছি, এবং এগুলো আজকে শেয়ার করব। আর কিভাবে নিজের স্যালারিটাকে আরো বাড়ানো যায় সে বিষয়ে আমরা জানবো। সো যারা যারা এখনো জয়েন করেনি, ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও, শেয়ার করে দাও ভিডিওটা, যাতে করে সবাই সেশনটা ঠিকমতো শুরু করতে পারে। আমি আর 30 সেকেন্ডস এর মধ্যেই সেশন স্টার্ট করে দেব। সো আই এম হ্যাভিং আ ব্যাড হেয়ার ডে, অ্যাজ ইউ ক্যান ইমাজিন। আজকে চুল আমার কোনো কথাই শুনছে না, আর চুল কাটারও সুযোগ তো হচ্ছে না। করোনার প্রকোপ কমুক, তারপরে দেখা যাবে। সো ততদিন একটু নিজেকে সংযত রাখছি। সো দ্যাটস সামথিং ফ্রম মাই এন্ড। পায়োনিয়ার হাব থেকে সাবিনা জয়েন করেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জয়েন করেছে, অ্যানালিটিকা জেইউ ক্লাব থেকে সাকিবুল হাসান, বিএমএসএস থেকে জয়েন করেছে, বিএইউ থেকে জয়েন করেছে, বিওবিটি বিজনেস ক্লাব, এআইইউবি বিজনেস ক্লাব, এবিসি, এনএসটিইউ, কেমিফিলিক ক্লাব, ইন্টারেস্টিং নেম। হাইজেনবার্গ আছে নাকি ওখানে। জেএনইউ ম্যানেজমেন্ট ক্লাব থেকে আছে, এআইইউবি থেকে আছেন, বিউবিটি থেকে। আর কে কোথা থেকে দেখছি, ডু লেট মি নো, আমি অবশ্যই পড়তে পছন্দ করবো। এমআইএসটি ইনোভেশন ক্লাব, ভেরি রেগুলার ক্লাব, এবং আমরা রেগুলার পার্টিসিপেন্ট পাচ্ছি এমআইএসটি ইনোভেশন ক্লাব থেকে। থ্যাংক ইউ। আমাদের সামনে এসে তারা কথা বলছে। আজকেও আমরা একটা মক সেশন করব, যেহেতু মক সেশন গুলো খুব সুন্দর যাচ্ছে এবং অনেকেই নিজেদের যে স্কিলের জায়গাটা সেটা চর্চা করতে পারছি, সে কারণে আমরা মক সেশনটা কন্টিনিউ করব। গিভ মি আ ফিউ সেকেন্ডস। আমার লাইটিংটাতে একটু ইস্যু হচ্ছে, আমি একটু লাইটটা চেক করে আসি, তারপর আমি শুরু করছি। এনএসইউ ইএফ থেকে জয়েন করেছে। সো জাস্ট আ সেকেন্ড, লাইটিংটা আমি একটু ঠিক করে নেই, তাহলে আমাদের সেশনটা দেখতে আরো ভালো হবে। সো স্টে উইথ মি while I fix it. Okay, now it's better. So ওয়েবক্যামের, আচ্ছা আমরা সেশন শুরু করে দিব। আইবিএ জেইউ থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, এসডিসি, জেকেকে, এনআইইউ থেকে, এনএসইউ ইএফ থেকে, কেমিফিলিক নামটা আমার দেয়া ভাইয়া বিজয়ী বলছে। ওকে, গুড নেম। প্রেজেন্টেশন প্রো থেকে আছে, এইচএসটিইউ থেকে আছে। আই ডোন্ট নো ইফ ইউ গাইস রিমেম্বার, বাট আমাদের 40টা টোটাল ইউনিভার্সিটি ক্লাবের সাথে পার্টনারশিপ হয়েছে, এবং আমরা 3000-এর উপরে রেজিস্ট্রেশন পেয়েছি। সো উই আর ভেরি হ্যাপি দ্যাট দিস ইজ গোয়িং অন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর সাপোর্ট। আমি এখন সেশন শুরু করে দেব। আর আজকে ফর দ্য রেকর্ড, we are going to do something that will boost your salary. So স্যালারির বিষয়ে যত ধারণা, যার যত কোয়েশ্চেন,
প্লিজ লেট মি নো। আমরা ফিডব্যাক নিচ্ছি প্রত্যেকটা সেশনের আগে, একটা প্রি ট্রেনিং অ্যাসেসমেন্ট হচ্ছে, সেখানে আমরা জিজ্ঞাসা করে থাকি যে আজকের টপিক সম্পর্কে কি জানো। সো সেখানে আমরা দেখলাম অনেকেই এখনো স্যালারি নেগোসিয়েশন সম্পর্কে একেবারেই জানি না। তাদের জন্য ডেফিনেটলি দিস ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট লেসন। ট্রাস্ট মি, আমি যখন চাকরি শুরু করেছিলাম আমি এসব বিষয়ে খুব বেশি জানতাম না, আমার সিনিয়রদের সাথে খুব একটা কথা হয়নি। আর ইউনো, স্যালারি ইজ আ টার্ম, বা টাকা এমন একটা জিনিস যেটা আমাদের দেশে আমরা সবসময় এতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না অন্যদের সাথে এটা নিয়ে কথা বলবো, যে টাকা টাকা নিয়ে বলবো কেমন হয় কি হয়, আমাদের মধ্যে একটা ভয় চলে আসে, আমরাও তখন ভয়ে হয়তো শেয়ার করি না। সো এই কারণে আমি আমার চাকরিতে, আমার এটা বলতে এখন খারাপ লাগে কিন্তু একই সাথে এটাই সত্যি, যে আমার একটা চাকরিতে আমি স্যালারি নেগোশিয়েট করতে ভুল করেছিলাম, এবং সেটার কারণে পরবর্তীতে আমার একটা প্রবলেম হয়। মানে আমি চাইলে আরো বেশি স্যালারি পেতে পারতাম, কিন্তু ওই একটা ভুল হয়ে গেলে চাকরিতে, পরের চাকরিটাতে স্যালারিটা ওভাবে আর নেগোশিয়েট করা যায় না। সো এই কারণে পরে আমি ব্যাপারটা সম্পর্কে আরো স্টাডি করি, আরো জানি, এবং অন্যান্যদের থেকেও আরো অনেক ইনফরমেশন গ্যাদার করি। সো আই এম ভেরি শিওর দ্যাট আই উইল বি এবল টু হেল্প ইউ সো দ্যাট ইউ ক্যান আর্ন মোর ইন ইয়োর লাইফ। এবং প্রথম চাকরিটা যেই স্ল্যাব থেকে শুরু হয়, ফর এক্সাম্পল কেউ যদি বিএটি কিংবা এসসিবি কিংবা অন্য কোনো এমএনসি তে জয়েন করে, তার যে একটা ইনিশিয়াল হাই স্যালারি দিয়ে শুরু হয়, এরপর কিন্তু ওটার থেকে খুব একটা নিচে যাওয়া হয় না, ওটার থেকে ওপরেই যাওয়া হয়। কিন্তু আমরা যদি কোথাও 15-20 হাজার টাকার চাকরিতে ঢুকি, তাহলে এখান থেকে টপে যেতে আমাদের অনেক সময় লাগে। আই এম টকিং অ্যাবাউট মোর দ্যান 100,000 টাকা। সো কারা কারা চাকরি করছি আমরা এখানে, আমরা জানিয়ে দিতে পারি যে উই আর কারেন্টলি ওয়ার্কিং। আর যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের জন্য একটা প্রশ্ন, যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু আর্ন ইন ইউর লাইফ, হোয়াটস ইউর এক্সপেক্টেড স্যালারি। সো আমরা স্যালারি নিয়ে আজকে কথা বলবো, জানবো কিভাবে স্যালারিটা এক্সপেকটেশন অনুযায়ী পাওয়া যায়। সো লেট মি স্টার্ট। ফার্স্ট যে পয়েন্টটা আমি কভার করব সেটা হচ্ছে উইমেন ডোন্ট আস্ক, একটা বই, এবং এই বইয়ে একটা স্টাডির কথা বলা হয় যেটা কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে করা হয়েছিল। সো কার্নেগি মেলন ইউনিভার্সিটির করা স্টাডিতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় পাওয়া যায়। সেটা বলার আগে আমি একটু আজকে পার্টিসিপেন্টদেরকে বলছি যে এখানে যারা যারা মেয়ে আছে, ফিমেল মেম্বার্স আমাদের সাথে যারা যারা আছেন, তারা একটু জানান বা তারা একটু জানাও যে তুমি তোমার চাকরিতে যেই স্যালারিটা পাচ্ছ বা যে স্যালারির অফারটা করা হবে, সেটা কি নেগোশিয়েট করবে কিনা, ইয়েস অর নো। এবং অবশ্যই কিছু কোম্পানি ফ্রেশারদের জন্য একটা সেট স্যালারি অফার করে, তারা নেগোসিয়েশনের সুযোগ রাখে না। আমরা সেই সিচুয়েশনের কথা বলছি না, আমরা বলছি যারা আমরা অ্যাপ্লাই করব, ধরে নিলাম যে ওই কোম্পানি সুযোগ দিচ্ছে যে আপনি কত স্যালারি চান, অথবা তারা বলছে যে আপনাকে আমরা এত দিতে চাই, এবং বলা নাই যে স্যালারি নেগোশিয়েট করা যাবে না। সো দেয়ার ইজ নো পয়েন্ট, কেউ বলে দেয় নাই যে স্যালারি নেগোশিয়েট করা যাবে না, নাও ইটস আপ টু ইউ। সো আর ইউ গোয়িং টু নেগোশিয়েট ইউর স্যালারি, আমি মেয়েদেরকে জিজ্ঞাসা করছি। আর এখানে ইশরাত জাহান শমি বলছে কারেন্টলি এমপ্লয়েড। ওকে, থ্যাংক ইউ শমি, ইউর ওয়ান অফ দি ইয়াং প্রফেশনালস হিয়ার। সো ডিড ইউ নেগোশিয়েট ইউর স্যালারি, ইয়েস অর নো? ডিড ইউ সে এনিথিং অর ওয়ার ইউ হ্যাপি উইথ দ্য জব, নাকি আগেই বলে দেওয়া হয়েছিল যে এটা নন নেগোশিয়েবল? সো লেট মি নো। এখানে আমি দেখতে পাচ্ছি কনফিডেন্ট গার্লস আর হিয়ার, এক্সেলেন্ট। সো দ্য গার্লস ইন আওয়ার গ্রুপ, they are saying yes, I will negotiate. Samantha bolche, Afia salam diyeche, walaikum assalam Afia. Let me know Afia if you are going to negotiate your salary. Samiha bolche yes, Atkia bolche yes. তারপর আরেকজন ইয়াং প্রফেশনাল আকিব সায়াদ আয়াত জয়েন করেছে, থ্যাংক ইউ। সুমাইয়া বলছে ইয়েস আই উইল নেগোশিয়েট। ফারজানা বলছে ইয়েস আই উইল নেগোশিয়েট। ফয়সাল খুব ভালো একটা কাজ করছে, দিদারুল আলম ফয়সাল তার ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিচ্ছে যাতে তারা এই ট্রেনিংটায় আসে। আমরা সাধারণত 350 জন 400 জনকে পাই, তো মনে হচ্ছে এখন অনেকে আসেনি, আমরা ট্যাগ করে দেই। বিশেষ করে আজকের টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং ডেফিনেটলি কিছু পয়েন্ট আছে যেটা সবার জানা প্রয়োজন। যতই আমরা পণ্ডিত হই না কেন, স্যালারি নেগোসিয়েশনের ক্ষেত্রে কিছু কমন নলেজ আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার, এবং এগুলো খণ্ড বিখণ্ড ভাবে আছে। সো এই ভাইয়ার কাছ থেকে গেলে অতটুকু জানা যায়, ওই আপুর কাছে অতটুকু জানা যায়, আমরা পুরোটাকে একটা জায়গায় নিয়ে এসে শেয়ার করছি। সো এইভাবে সুন্দর করে গুছিয়ে, ইউ উইল নট ফাইন্ড দিস কাইন্ড অফ কন্টেন্ট এনিওয়্যার অনলাইন ইন বাংলা। সো অহনা বলছে ইয়েস, তানহা বলছে ইয়েস, আনিকা বলছে ইয়েস। ওকে, দে আর অল সেইং ইয়েস, অ্যামেজিং, দ্য গার্লস আর ভেরি কনফিডেন্ট ইন দিস গ্রুপ। সামিহা বলছে ইয়েস, নসিন বলছে ইয়েস, তানজুম বলছে ইয়েস, বিজয়ী বলছে ইয়েস, and Munzarin bolche yes, Samia bolche I'll negotiate, of course, good.
আরো অনেকজন আছে, সবাই সবাই ইয়েস লিখছে। ওকে, আমি যাই এখন আমার নেক্সট পয়েন্টে। থ্যাংক ইউ গার্লস ফর রেসপন্ডিং। সো এই ইউনিভার্সিটিটা কার্নেগি মেলন ইউনিভার্সিটি তাদের এমবিএ গ্র্যাজুয়েটদের উপরে একটা রিসার্চ করলো। রিসার্চ করে দেখলো মাত্র 7% অফ দ্য উইমেন আর অ্যাটেম্পটিং ফর আ নেগোসিয়েশন। সো আমরা এখানে যারা এখন ইয়েস বলছে তারা তো আমাদের হয়তো আমার প্ররোচনায় এসে তারা বললো হ্যাঁ হ্যাঁ আমি বলবো, বাট আজকে যদি এই বিষয়টা আমরা অ্যাড্রেস না করতাম, তারা অনেকেই চাকরিতে গিয়ে যে সুযোগটা পেতো সেটাতেই রাজি হতো। আমাদের সাথে ইশরাত জাহান শমী ছিল। শমী কি লিখেছে কিনা? শমী, ইউ ক্যান লেট আস নো ইফ ইউ নেগোশিয়েটেড ইন ইউর ফার্স্ট জব। দেখি ইফ ইউ আর ইন দ্য 7% অর ইন দ্য 93%। সো এই যে 7% উইমেন করলো না, এবার আমরা দেখি ছেলেদের সাথে তাদের সেই ডিফারেন্সটা কতটুকু। যখন আমরা ছেলেদের ক্ষেত্রে আসছি, তখন 57% of the men actually negotiated and they increased their salary by 7%, over 7%. So বুঝতে পারা যাচ্ছে যে 7% এর, আর এটা হচ্ছে আমেরিকান হিসেবের স্যালারি বাড়ানোর কথা হচ্ছে। সো ডেফিনেটলি ওখানে বেশ বড় একটা অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। সো এভাবে আরো একটা বিষয় যে আমি যদি আজকে 50,000 টাকার স্যালারিতে জব করি, আমার নেক্সট জবের সুইচিংটা কিন্তু 50 নিচে হবে না, বেশি হবে। ধরে নিচ্ছি যে আপনি অনেক কেপেবল। সো আপনি যখন কেপেবল হবেন এবং আপনি যখন 50,000 টাকার স্যালারি আর্ন করছেন, আপনার স্কিলস এর কারণে আপনি পরবর্তীতে 60,000-এ, 70,000-এ, 80,000-এ যেতে পারবেন। এবং তুমি যদি এখনো কোথাও জব না করে থাকো, যে ইউনিভার্সিটি লাইফ শেষ হতে যাচ্ছে, শেষ হবার পরে কত টাকা পাবো এবং কত টাকা চার্জ করতে চাই সে বিষয়ে একটা আইডিয়া থাকা দরকার। ওভার অ্যাম্বিশাস হওয়ার প্রয়োজন নেই। অনেক সময় আমি দেখেছি যে আমি 60 নিচে কাজ করব না, এই চিন্তা করে আমার আইবি এর কিছু ফ্রেন্ডরা কিংবা কিছু জুনিয়ররা 6 মাস 1 বছর ওয়েট করে পরে 35,000 টাকায় কোথাও জয়েন করেছে। সো এক্ষেত্রে রিয়েলিস্টিকও হতে হবে, আমরা ওই বিষয়ে আসবো। সো যারা এখন জয়েন করেছে, থ্যাংক ইউ মেহরাব। এবং লাবণ্য বলছে ইয়েস শি উইল নেগোশিয়েট। সৌরভ বলছে প্রেজেন্ট। ওকে, থ্যাংক ইউ, এসে গেছি লিখেছে একজন। থ্যাংক ইউ। সো গার্লস, অলরেডি ইউ হ্যাভ আ হায়ার চান্স অফ ইনক্রিজিং ইউর স্যালারি বিকজ ইউ আর ইন দিস মাইন্ডসেট যে আমাকে নেগোশিয়েট করতে হবে। যা দিচ্ছে, আমি তো ভিক্ষা চাইতে আসিনি এখানে যে যা দিবেন তাই নিয়ে আমাকে চলে যেতে হবে। সো ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি। এখন আমরা আরেকটা স্টাডি দেখবো। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, উনি নেগোসিয়েশনের উপর কাজ করেন, মার্গারেট এ নীল। উনি একটা জিনিস দেখেছেন তার রিসার্চে যে if you have agreed for a $100,000 salary and your friend or your colleague has agreed on a $107,000 salary, অর্থাৎ আমেরিকায় বাই দ্য ওয়ে বছরের স্যালারি হিসাব হয়। সো $1,00,000 পুরো বছরের বেতন। সো একজন $1,00,000 রাজি হয়ে গেল, আরেকজন 1,07,000 পর্যন্ত নেগোশিয়েট করলো। ডিফারেন্সটা কি হয় আমরা কি জানি? ভেরি ইন্টারেস্টিং। এবং খুব খারাপ লাগছে আমার নিজের কাছে যে আমি যদি এটা আগে জানতাম তাহলে আমি অনেক সিরিয়াস থাকতাম স্যালারির বিষয়টাতে। আমি সিরিয়াস ছিলাম, বাট ডেফিনেটলি মানে আমার যে অ্যাটলিস্ট 25-30 হাজার বাড়ানো দরকার সেটা আমার মাথায় ছিল না, কারণ এটাতে আমি কত পিছিয়ে যাব সে বিষয়ে আমার ধারণা ছিল না। আমি ভাবছি যে এই অ্যামাউন্টটা তো বাড়ছে, হ্যাঁ আমরা তো ওভাবে একটু লোভে পড়ে যাই, তো আমাদের যে আরো দ্বিগুণ বা তিনগুণ বাড়ানো সম্ভব সেটা মাথায় আসছে না। তো কেন এখন দেখি এখানে 1,00,000 আর 1,07,000 দুইজন রাজি হলো। যে 1,00,000-এ রাজি হলো তার 8 বছর সময় লাগবে তার ফ্রেন্ডের সমান ওয়েলদি হওয়ার জন্য। অর্থাৎ ওই কলিগ যে 1,07,000-এ নেগোশিয়েট করলো, সে রিটায়ারমেন্টের সময় যে পরিমাণ স্যালারি নিয়ে রিটায়ার করবে, যে পরিমাণ ওয়েলথ নিয়ে, নট দ্য স্যালারি, দ্য ওয়েলথ, টোটাল সম্পত্তির পরিমাণ, এই যে এটা বাড়তেছে তো, তাই না? প্রতি মাসেই বেশি বেশি করে পাচ্ছে, প্রতি বছর বেশি বেশি করে পাচ্ছে, আবার যখন আপগ্রেডের সময় আসছে, প্রমোশনের সময় আসছে, তখনও বেশি করে পাচ্ছে। সো যে কম স্যালারিতে রাজি হয়ে গেল তার জন্য 8 বছর বেশি সময় লাগবে সেম অ্যামাউন্ট অফ ওয়েলথ জেনারেট করতে। সো এটা দেখার পরে আই ফেল্ট ভেরি ভেরি স্ট্রেঞ্জ, এবং আমি এই জন্য আমার সেশনের শুরুতেই এটা মেনশন করে দিচ্ছি that everyone needs to know about this, যে স্যালারি নেগোসিয়েশনটা কত ইম্পর্টেন্ট। সো আজকের সেশনে আমরা কি কি শিখবো, কিভাবে তৈরি হতে হবে, আর নেগোসিয়েশনের সময় কি করতে হবে। কিছু কিছু বিষয় নেগোসিয়েশনের আমরা টাচ করতে পারবো না। আমাদের নেগোসিয়েশনের জন্য আবার লেভেল 3-তে নতুন করে একটা সেশন আছে, সেখানে খুবই এক্সপিরিয়েন্সড একজন মানুষ আমাদের সাথে আসবেন। আমি নামটা আজকে সারপ্রাইজ রাখবো না, আজকে বলে দেই। নামটা হচ্ছেন মাইন্ড ম্যাপারের ম্যানেজিং ডিরেক্টর, আমাদের সবার প্রিয়, যারা আমরা চিনি, এজাজ ভাইয়া। সো এজাজুর রহমান ভাইয়া, যেখান থেকে পিট্যাক এর কোর্সটা লঞ্চ করা হয়, সেই অর্গানাইজেশন ISCEA, ওখানেও উনি কাজ করেন। উনি একজন প্রতিষ্ঠাতা, ওখানেও কাজ করে যাচ্ছেন, এন্ড হি ইজ আ ভেরি ফেমাস পারসন।
সো উনি আসবেন নেগোসিয়েশন নিয়ে আরো কথা বলতে। সো ভয় পাওয়ার কিছু নেই, আজকে আমরা নেগোসিয়েশনের বেশ কিছু বেসিক ফান্ডামেন্টালস টাচ করব, অ্যাডভান্স জিনিসগুলো পরে টাচ করব। তো একটা প্রশ্ন এসেছে, আমি কি আমার স্যালারি নেগোসিয়েট করব যদি আমাকে এমপ্লয়ার জিজ্ঞাসা না করে থাকে? হ্যাঁ, এমপ্লয়ার যদি এটা বলে দেয় যে আপনার স্যালারি নেগোসিয়েট করার কোনো স্কোপ নেই, দিস ইজ ইয়োর ফাইনাল অফার, দেন ইউ ক্যান সে দ্যাট ওকে, মানে যেটা যদি নিজে থেকে বলেন। কিন্তু উনি যদি বলেন আমরা 40,000 আপনাকে অফার করছি, আপনার কাছে সুযোগ আছে এটা বলার যে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, গিভেন দ্য background of my study and the achievement and the accomplishments, I believe I deserve a bit more. So can we negotiate on what you have offered me? তো তখন উনি হয়তো ইয়েস বা নো বলেন, এবং নো বললেই শেষ না, আমরা দেখবো যে না মানেই কিন্তু শেষ না। না মানে হচ্ছে যে চ্যালেঞ্জ মি, আরো কিছু বলো, আর না হলে রাজি হয়ে চলে যাও। ইটস লাইক আ ব্যাটল। কিন্তু যুদ্ধ যখন হয়, দুই পক্ষ এক পক্ষকে আরেক পক্ষকে মারার জন্য গোলাগুলি করছে, সো একজনের পায়ে গুলি লাগলো, তখন কি সে শুয়ে মরার জন্য ওয়েট করবে, নাকি সে তার হাতের বন্দুক দিয়ে ওই পাশের জনের মাথায় গুলি করার চেষ্টা করবে? সে কিন্তু ফাইট করবে। সো যখন এমপ্লয়ার বলছে যে আমি সরি দিতে পারছি না, ইউ হ্যাভ টু আস্ক আপনি কেন দিতে পারছেন না, বা আমার মধ্যে কি কোনো ল্যাকিং ছিল কিনা, তাহলে আমি যদি এটা ইমপ্রুভ করি তাহলে কি আমার বাড়ানো সম্ভব, তাহলে আমি 2 মাসের মধ্যে এই সার্টিফিকেটটা যদি চাকরির পাশাপাশি কমপ্লিট করি, আপনি বলছেন এটা আমার একটা ল্যাকিং, আমি কি এটা বাড়িয়ে দিলে আপনি আমার স্যালারিটা বাড়াবেন? এবং তখন এমপ্লয়ারকে আবার চিন্তা করে বলতে হবে, এবং সে এটা বুঝবে যে আচ্ছা আমার এই পাশে যে মানুষটা বসে আছে টেবিলের ওপাশে, এই মানুষটার মাথায় কিছু বুদ্ধি আছে, এই মানুষটা জানে কি বলতে হবে। সো দিস ইজ very very important, especially for the girls but also for the boys. Anyone who wants to earn a higher salary, তার জন্য স্যালারি নেগোসিয়েশন জানাটা খুবই প্রয়োজন। সো আমরা আজকে গল্পের মাধ্যমে শিখবো। এবং ফার্স্টে আমি জিজ্ঞাসা করেছিলাম, কয়েকজন লিখেছিল, একজনকে আমি 50,000 লিখতে দেখেছিলাম, আই রেড ইট আউট, বাকিদেরকে আবারও জিজ্ঞাসা করব। তো আমরা এঞ্জেল প্রাডোর স্যালারি নেগোসিয়েশনের গল্পটা জানবো। রিয়েল স্টোরি। এঞ্জেল প্রাডো ওয়াজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এমবিএ করছিল, এবং এমবিএর পরে তার ফ্যাকাল্টি তাকে নিয়ে এটা লেখেন, কারণ এঞ্জেল খুবই ভালো একটা স্যালারি নেগোসিয়েট করে। ওখান থেকে আমাদের জন্য অনেকগুলো লেসন আছে, আমরা নিব। সো প্লিজ ট্যাগ ইউর ফ্রেন্ডস। আমি দেখতে পাচ্ছি এখনো আমরা আমাদের ইউজুয়াল যত মানুষজন আসে সবাইকে পাইনি, আমরা 300 এর কাছাকাছি। ইউ ক্যান ইনভাইট পিপল, ট্যাগ দেম and tell them that the session has started. যারা ইউনিভার্সিটি গ্রুপে আছি, গ্রুপে আমরা একটু পোস্ট করে দেই যে ক্লাস শুরু হয়ে গেছে এবং আজকে স্যালারি নেগোসিয়েশন নিয়ে হচ্ছে। সো ইউনিভার্সিটি ক্লাবের অনেকেই, আমরা যারা ক্লাব পার্টনার আছি, 40টা ক্লাব আমাদের সাথে আছে, সো তাদের গ্রুপগুলোতে যদি আমরা পোস্ট করে দিই তারা জানতে পারবে। এন্ড ইউ হ্যাভ সিন যে আমি সবগুলো সেশনে এরকম ভাবে বলি না, বাট এই স্যালারি নেগোসিয়েশনটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস করে গেলে এটা তাদের জন্য মিস, এবং কোয়েশ্চেন তো আর করতে পারবে না। একবার যদি লাইভ শেষ হয়ে যায় খুব বেশি ভালোভাবে আর জানা সম্ভব না। সো প্লিজ ট্যাগ ইউর ফ্রেন্ডস, প্লিজ পোস্ট দিস লিঙ্ক অন ইউর ফেসবুক গ্রুপস, যাতে করে তারা জয়েন করতে পারে। সো একটা কোয়েশ্চেন এসেছে, মেহরাব মাসাইদ হাবিব জিজ্ঞাসা করছে যে ইন হুইচ রেট আই শুড নেগোশিয়েট, সাপোজ দ্য এমপ্লয়ার অফার্স মি অ্যারাউন্ড 40,000 পার মান্থ, ইন দ্যাট কেস হাউ মাচ আই শুড ইনক্রিজ। ম্যাথ আছে, আমরা স্যালারির ম্যাথ করব, সেখানে আমরা বলবো। সো নাও এক্সপেকটেশন টাইম 65K প্লাস বলছে আনিকা, অল ইনক্লুডিং। ওকে, অল এর মধ্যে কি কি আনিকা, ইফ ইউ ক্যান হেল্প আস নো। এখানে অনেকেই আমরা ডিটেইল জানি না স্যালারির ব্যাপারে, সো হেল্প আস নো হোয়াট ইট মিনস, অল ইনক্লুডিং এ কি কি আছে। স্বপ্নীল বলছে $50,000। ওয়াও, এটা ইয়ারলি ধরে নিচ্ছি। যদি ইয়ারলি ধরে নেই তাহলে $50,000 কত টাকা আসে? অনেক টাকা চলে আসে, বছরে প্রায় 4 লাখের উপরে বেতন হয়ে যায়। তো দ্যাটস আ লট। আই থিঙ্ক মানে আমাদের প্র্যাকটিক্যালও হতে হবে। এক্সপেক্টেড বলতে আমরা কারেন্ট সিনারিওতে যদি একটু চিন্তা করি আমার জব শেষে, বাট ঠিক আছে, ইটস আ গুড থিং, ইটস আ ভেরি অ্যাম্বিশিয়াস থিং। হয়তো 10 বছর পরে ইউ উইল বি এবল টু রিচ ইট, হয়তো 7-8 বছর পরেও হতে পারে। ইনফ্যাক্ট আই হ্যাভ ফ্রেন্ডস হু আর আর্নিং ইভেন মোর দেন দ্যাট, সো ইটস আ ডেফিনেটলি পসিবিলিটি ফর ইউ। So some companies have fixed salary ranges for executives. What should we do in that case? শুভ মির্জা, চমৎকার একটি প্রশ্ন, এবং এটার ক্ষেত্রে উত্তর এটা যে কোম্পানি যদি সেট করে দেয় তখন কোম্পানি সাধারণত ওটার উপরে আর কোনো ধরনের কনসিডারেশন করে না, বাট ইউ নিড টু আস্ক দেম অ্যান্ড ইউ নিড টু সি। কারণ অনেক সময় কোম্পানি ওই এইচআর এর এটা একটা টার্গেট থাকে যে এইচআর কত কম টাকায় নিতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একটা খেলা যে এইচআর দের মধ্যে, যে মাঝে মধ্যে এটা হয় যে আমার 35-এই একজনকে খুঁজে পাওয়া সম্ভব, তো আমি 35-এই খুঁজে পেয়ে গেছি, যদিও 40 দেয়া যেত।
তো 5,000 আমি কমায় ফেললাম, কোম্পানির টাকা বাঁচালাম। এন্ড আমি যে আমার দুঃখের কথাটা বলছিলাম, ওখানে কিন্তু একজন রিক্রুটারই অ্যাকচুয়ালি আমাকে আমি বলবো যে একটু আমার সরলতার উনি সুযোগ নিয়ে নিয়েছিলেন। সো এটাই হচ্ছে বিষয়, যে ইউ হ্যাভ টু চেক এন্ড ইউ হ্যাভ টু আস্ক আদার পিপল যে তাদের সাথেও এমন হচ্ছে কিনা। এমনও হয়েছে সেম পোস্টের জন্য একজন আইবিএ গ্র্যাজুয়েটকে 65 দেওয়া হচ্ছে এবং আরেকজনকে 40 দেওয়া হচ্ছে। সো এখানে অবশ্যই যাকে 40 দেওয়া হচ্ছে হয়তো স্কিলস এর কোনো গ্যাপ আছে, কিন্তু তার অন্তত এতটুকু জানা দরকার যে একই পোস্টে আরেকজনকে যেহেতু 65 অফার করা হলো বা হবে, সো আমি তাহলে 40 জায়গায় কি 45 পেতে পারি কিনা। না হলে পরবর্তীতে জবে ঢোকার পর অনেক ধরনের কনফিউশন এবং স্যাডনেস তৈরি হয়। সো আমি চলে যাচ্ছি বাকিরা 80K প্লাস 4 লাখ না 40 লাখ টাকা। 40 লাখ টাকা মেহরাব, দ্যাটস ইয়োর দ্যাটস দ্য ইয়ারলি, তাই না? আমি ইয়ারলি হিসাব করছি, মাসে নিশ্চয়ই 40 লাখ মানে হবে না, তাই না? সো $50,000 থেকে যদি আমি করতাম 40 লাখ থেকে, তারপর 12 দিয়ে করলে কত আসে ভাগ করলে। সো দ্যাটস ওয়াই আই সেড দ্যাট 50K 55K। রেজা আফিয়া বলছে 50K। এবং আজকে আমরা মক সেশনও করব। মক সেশনে আই উইল আস্ক ইউ কোয়েশ্চেনস। আমি একটু দেখি কতক্ষণ হলো আজকে ট্রেনিং এর। 21 minutes in. So Mahdia is very practical. She's writing now 25K, in future 80K. That's a good thing. অনেক সময় ইন্টারভিউ বলে যে হোয়াট স্যালারি ডু ইউ এক্সপেক্ট, তখন আমি এমনি একটা অ্যামাউন্ট বললাম, পরে শুনি ওইটার থেকে বেশি যদি আমাকে অফার করে থাকে, তাহলে কি পরে বাড়ায় বলা যাবে ভাইয়া? নওশিন, ইটস আ ভেরি স্যাড রিয়েলিটি যে একবার যদি সেট হয়ে যায় তাহলে আর বাড়ানো যায় না। তাহলে খুব রেয়ার কেসে তারা বাড়িয়ে দেবে, খুব রেয়ার কেসে বলা হবে যে হচ্ছে। আচ্ছা, একটা কমেন্ট এসেছে, আমি একটু পড়ছি। সো নওশিনের প্রশ্নের উত্তর হচ্ছে, যদি এটা একবার লেখা হয়ে যায় এবং লেটার পাবলিশ করা হয়ে যায় তাহলে তারা আর চাইবে না, তখন তারা অনেক সমস্যা করবে। সো আমি একটু আমার টিমকে বলবো যে ইশরাত জাহান সমীর কমেন্টটা, আচ্ছা আমি পেয়েছি। সো সৌমি বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সৌমি। দুইটা বড় গ্রুপের কথা বলতে পারি যেখানে চাকরি করেছি। সো দুটো ক্ষেত্রেই সিনিয়র যিনি সেই কোম্পানিতে আছেন, সো সৌমি গিয়েছিল এবং দুটো জায়গাতেই সৌমি তাদের সাথে কথা বলে দেখেছে সিনিয়রদেরকে। সো প্রথমটাতে সৌমি জিজ্ঞাসা করেছিল যে কোম্পানি পলিসি যে এক্সপেক্টেড স্যালারি সেটাই সৌমি এক্সপেক্ট করতে চায়। সো সিনিয়র তখন বললেন যে তোমার বলা উচিত ছিল। আর দ্বিতীয় চাকরিতে সৌমি বলেছিল যে আসলে আমি অ্যাকাউন্টটা চাই। আমি এই সাহসটা দেখাতে পেরেছিলাম কারণ আমার রিটেন টেস্ট ইন্টারভিউ ভালো ছিল। এবং প্রথম চাকরিতে গ্যাজেট থেকে 5,000 টাকা বেশি, আর দ্বিতীয় চাকরিতে কাজের পরিবেশ, ফিউচার ক্যারিয়ার গ্রোথ, ভালো অপরচুনিটি থাকায় গ্যাজেটেড স্যালারিতেই জয়েন করি এবং এই স্যালারি কারেন্ট পজিশন গ্রিডের হাইয়েস্ট স্যালারি। ওকে, এবং হার্ট ইমোটিকন। থ্যাংক ইউ সৌমি। তাবিল বলছে 30 থেকে 40,000। সামির বলছে 25 লাখ পার ইয়ার। মহিবুদ্দিন 60K। তানজিম এক্সপ্লেন করেছে, থ্যাংক ইউ তানজিম। বেসিক, এক্সট্রা বেনিফিটস, ঈদ বোনাসেস সব মিলে 11 লাখ ইয়ারলি। এক্সেলেন্ট। তানজিম ইজ আ ম্যান অফ বিজনেস, হি নোজ হাউ টু সে হোয়াট টু সে। শাকিল বলছে 45K। সুমাইয়া বলছে 30K। ওকে, আই এম গোইং টু গো ইন নাও। So I know how much you want, you know how much you want. Now let's see যে স্যালারির ব্রেকডাউনটা কি। স্যালারি বলতে আমরা ভাবি মাসে 30,000 টাকা, কিন্তু আমরা যে তানজিমের এক্সাম্পলটার কথা চিন্তা করলে ও যেটা বলছে বেসিক আছে, তারপরে আবার এর মধ্যে অ্যালাওয়েন্স থাকে, তারপর আরো কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ বেনিফিটস থাকে, এবং আরো আমি যদি একটু মাইক্রো লেভেলে যাই, মাইক্রো লেভেলে বেসিকের উপর একটা ট্যাক্স হয়। সো অনেক কোম্পানি 60,000 স্যালারি দিলেও বেসিক দেখা যাবে 22,000 টাকা বা 25,000 টাকা। এটা ট্যাক্স অ্যাভয়েড করার জন্য কিংবা এটাকে অন্যভাবে প্যাকেজিং করারও অনেক বিষয় আশয় থাকে। সো দোজ আর নিটি গ্রিটি ডিটেলস। আমরা আবার একটু জুম আউট করি, মাসিক বেতনে আসি। যে 30,000 টাকা যদি আমি মাসে চাই, আমার একটা ইয়ারলি বোনাস আছে। আমি ইয়ারলি বোনাস কত টাকা পাবো? দুটো ঈদ মিলিয়ে কি আমি একটা ফুল বোনাস পাচ্ছি নাকি হাফ পাচ্ছি না কি পাচ্ছি? সো এই বিষয়টা চিন্তা করার জায়গা আছে। ট্রাভেল অ্যালাওয়েন্স আছে কিনা? অনেক কোম্পানিতে, বিশেষ করে সেলস অ্যান্ড মার্কেটিং টিমে যারা কাজ করেন, তাদের যাওয়া আসার অনেক খরচ হয়। তাদের উবার নিতে হয়, সিএনজি নিতে হয়, বা পাঠাও নিতে হয়, অথবা রিক্সা, বাসে অনেক কষ্ট করে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনার কি ট্রাভেল অ্যালাউন্স আছে কিনা। প্রভিডেন্ট ফান্ড কিংবা গ্র্যাচুইটির অপশন আছে কিনা, এটা অনেক এমএনসি বা বড় কোম্পানিতে থাকে। হাউ মেনি অফ ইউ নো অ্যাবাউট গোল্ডেন হ্যান্ডশেক? লেটস সি হোয়াট ইজ আ গোল্ডেন হ্যান্ডশেক। কেউ কি আমাদের এখানে এসে বলতে চায় কিনা? আমি পার্টিসিপেশনের জন্য কল করছি যে ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড সে হোয়াট আ গোল্ডেন হ্যান্ডশেক ইজ। কারা কারা আসতে চায়?
আমাদের টিম লিংক পাঠিয়ে দিবে যারা ইন লিখবে, তারপর আমরা গোল্ডেন হ্যান্ডশেকটা নিয়ে একটু আলোচনা করব যে হোয়াট ইজ আ গোল্ডেন হ্যান্ডশেক, অ্যান্ড উইল টক অ্যাবাউট ইট। সো ইউ ক্যান রাইট ইন, বা আমি বলতে চাই আমি জানি গোল্ডেন হ্যান্ডশেক কি, অনেকে হয়তো গুগল সার্চ করছে এখন, আপ টু ইউ। সো এরপর বেনিফিটস এর যে বিষয়টা, সেটা হচ্ছে হেলথ বেনিফিটস থাকে, ডাক্তারের কাছে দেখানোর জন্য অনেক সময় মেডিকেলের সুবিধা থাকে, বিশেষ করে যদি এমপ্লয়ার ইউরোপিয়ান বা আমেরিকান কোনো অর্গানাইজেশন হয়, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান এক্সপেক্ট দেয়ার উইল বি সাম আদার বেনিফিটস বিসাইডস দ্য থিংস দ্যাট আর মেনশনড অ্যাবাভ বেনিফিটস। সো এই হচ্ছে ওভারঅল স্যালারির বিষয়। সো এই সব কিন্তু লুকিয়ে থাকে একটা টোটাল অ্যামাউন্টের মধ্যে। এবং আরো বিষয় আছে, কিছু এমএনসি ইয়ারলি যেই টাকাটা পায়, তাদের যে রেভিনিউ থেকে যে প্রফিটটা আসে, ওই প্রফিটটা শেয়ার করা হয়। এটাকে ইয়ারলি বোনাস অন পারফরমেন্স লেখা হয়েছে, বাট মেইনলি দিস ইজ প্রফিট শেয়ারিং। সো প্রফিট শেয়ারিং এ ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতো কোম্পানিতে যারা কাজ করে, তারা অনেকেই বছরে 15-20 লাখ টাকার উপরে জাস্ট তারা একটা ইয়ারলি প্রফিট বোনাস পায়। সো প্রফিট শেয়ারিং মডেলের কারণে তারা এই টাকাটা পায়। সো যারা ইন লিখছে তাদেরকে একটা লিংক দেওয়া হয়েছে, আমি একটু পরে আমি দেখবো এবং জয়েন করাবো দুজনের কাছে আমরা শুনবো যে ইফ দে নো হোয়াট আ গোল্ডেন হ্যান্ডশেক ইজ। সো এবারে আমরা ফাইনালি নেগোসিয়েশনের ট্যাকটিক গুলোতে যাচ্ছি। আমি সবাইকে একটু অনুরোধ করবো যে খাতা কলম নিয়ে বসার জন্য, বা নিজের মাথায় একটা লিস্ট করে কিংবা মোবাইলে বা কোনো ডিভাইসে রাখার জন্য, যে এই স্যালারি নেগোসিয়েশনের স্টোরি থেকে হোয়াট ডিড ইউ লার্ন, এন্ড দেন আমরা ওই লেসন গুলোকে আবার অ্যানালাইজ করবো। সো এঞ্জেল প্রাডো এমবিএ করছিল এবং তার প্রফেসর তার সাথে যে নেগোসিয়েশনের কাজ করতেন, উনি পরবর্তীতে তাকে নিয়ে লেখেন। সো তার যে এমবিএ এর পরে চাকরির স্টোরিটা এবং স্যালারি নেগোসিয়েশনের স্টোরিটা, সেটা আমরা শুনবো এবং এখান থেকে আমরা টেকনিক গুলো বুঝতে পারবো। আর যদি কেউ জয়েন করে থাকে স্ট্রিমে, আমার টিমকে বলছি আমাকে একটু নোটিফাই করার জন্য, সো আমি তাকে ইনভাইট করব। সো নেগোসিয়েশনের ক্ষেত্রে কি করবে এঞ্জেল প্রাডো যখন এমবিএ করছিল, সেই এমবিএ এর টাকাটা আসলে তার কোম্পানি দিচ্ছিল। সে অলরেডি একটা চাকরি করছিল, কোম্পানি তার এমবিএ এর জন্য পেমেন্টটা দিচ্ছিল $31,000। সো কোম্পানি ভাবছে যে এমবিএ তো শেষ হবে, শেষ হলে তারপর এঞ্জেল জয়েন করবে। সো এঞ্জেলের স্যালারি কত হবে, এই হচ্ছে কথা। হোয়াট উইল বি এঞ্জেল পেইড? সো তার বস তো বললো যে এঞ্জেল তোমাকে আমি 31,000 দিয়ে দিই, বিকজ তুমি তো 31,000 দিয়ে খরচ করতো, 31,000 তোমার জন্য আমি এমবিএ তে দিতাম, তো এটাই তুমি পাবা স্যালারি। তো এখন এঞ্জেল ইজ আ স্মার্ট পারসন, সে একটা ইউনিভার্সিটিতে এমবিএ করছে। তো এঞ্জেল বলল যে বস আমি ঠিক আছে জানাবো, এবং পরবর্তীতে এঞ্জেল কোনো তার বস কোনো কমিটমেন্ট দিল না এঞ্জেলকে স্যালারি বাড়ানোর কথা। এঞ্জেল বললো যে না, আমার স্যালারিটা একটু বাড়াতে হবে, এবং এঞ্জেল রেগুলারলি পারসিস্ট করলো, কিন্তু কোনো ডিসকাশনে যায়নি। সো কয়েকদিন ধরে এবং বিভিন্ন সময়ে এঞ্জেল তার বসকে বলতো যে বস, এটা কিন্তু একটা ডিসিশনে আসতে হবে, আপনার সময় নিব, আমার গ্র্যাজুয়েশনটা শেষ হোক। সো গ্র্যাজুয়েশনটা যখন শেষ হলো, ফাইনালি দ্য মোমেন্ট অফ ট্রুথ অ্যারাইভস। এখন এঞ্জেল প্রমোশনের কথা চেয়েই বসলো যে আমাকে বস প্রমোশন দেন। সো তখন তার বস চিন্তা করলো যে আর এঞ্জেল আসছে, এতদিন এমবিএ করছে, এখন সে এখানে চাকরি করবে, ব্যাস, আর তো কিছু না। সো বস বলে দিল যে ঠিক আছে, তুমি বলো দেখি কি চাও। সো এঞ্জেল তখন বোঝানো শুরু করলো তার রোলস এন্ড রেসপন্সিবিলিটি গুলো কি কি হবে নতুন চাকরিটাতে। সো এঞ্জেল শুরুতেই কোনো নেগোসিয়েশনে গেল না, সে জাস্ট বলা শুরু করলো যে আমি এটা 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 রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গুলোর দায়িত্বে থাকবো। সো যারা দেখছি তাদেরকে বলছে কিন্তু যে লেসন গুলো আমরা যাতে নোট করি। আমাদের এখনো কেউ স্ট্রিমে জয়েন করেনি, সো জয়েন করলে আমি ইনভাইট করব। ওকে, আই এম গোয়িং ব্যাক টু দিস। অলরাইট, তো এখন তার বস এত কিছু শোনার পরে বুঝলো যে এঞ্জেল আসলে একজন হার্ড ওয়ার্কার এবং এঞ্জেল ভালো কাজ করে। তখন তার বস বললো আচ্ছা, তোমার $30,000 বেস্ট স্যালারি দিয়ে আমি আর 50% বাড়িয়ে দিব, ঠিক আছে? তুমি খুশি এঞ্জেল? So Angel had something else on his mind. Angel did not agree, but he kept labeling যে বস, আপনার এই বিষয়টার কারণে হয়তো আপনি ভাবছেন যে আমাকে দেয়া যাবে না, হয়তো আপনি ডাউট করছেন, হয়তো আপনি আমাকে নিয়ে শিওর না, হয়তো আপনি ভাবছেন যে আমি কি পারবো কিনা। বস আপনি তো অনেক জনের সাথে ডিল করে আসছেন, এখন হয়তো এরকম নতুন কাউকে নিয়ে আপনার চিন্তা হতেই পারে, বা আমি লয়াল হব কিনা। তো এইভাবে বুঝাচ্ছেন, এবং একই সাথে যে আমি কিন্তু বস এমবিএটা শেষ করলাম, চাকরিটাও থাকলাম, আমি তো চাইলে অন্যখানেও যেতে পারতাম, ইত্যাদি ইত্যাদি কথা বলে এঞ্জেল ওয়াজ ট্রাইং টু কনভিন্স হিজ বস। সো আফটার দ্যাট হোয়াট এঞ্জেল ডিড, এঞ্জেল কিন্তু এখনো নাম্বার নিয়ে কথা বলেনি। এঞ্জেল নিজের জব ডিসক্রিপশনটাকে একটা প্রিন্ট আউটে নিয়ে আসছে যে আচ্ছা, আমি যখন এই প্রমোশনটা পাবো
তাহলে আমি এই কাজগুলো করার জন্য দায়িত্ববদ্ধ হব, তাই তো? এগুলো আমার করতে হবে, তাই না বস? সো এখনো সে বসকে কিন্তু কনভিন্স করে যাচ্ছে, নিজের জব ডিসক্রিপশনটা বোঝাচ্ছে। অ্যান্ড দেন actually Angel proposed his salary, and he didn't propose just one number but two numbers, and it was $134,500 to $143,000. So একটা পুরো রেঞ্জ এঞ্জেল দিল, and আমরা দেখলাম 31,000 was the boss's initial offering and how much it increased. So এখন বসের অবস্থা তো খারাপ, যে আয় কয় কি, ঠিক আছে, সে আমার কাছ থেকে এত টাকা কেন চাচ্ছে? তো বস নড়ে চড়ে বসছে, বাট এঞ্জেল হ্যাড আ লট অফ প্ল্যানিং। সো কিছু বলার নাই, বস এখন বাধ্য, বস চাচ্ছেন যে এঞ্জেল এই কাজগুলো করুক। অলরেডি এঞ্জেল বসকে কনভিন্স করে ফেলেছে যে সে এগুলো করতে পারবে। সো যদি তুমি প্রিপেয়ার থাকো, যদি আপনি প্রিপেয়ার থাকেন, আপনিও পারবেন। সো ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন, অ্যান্ড আমি লেসন গুলো পরে বলবো, আমরা লেসন নোট করতে পারি। সো বস 1,20,000 দেওয়ার পরে এঞ্জেল আবারও কথা বলতে থাকলো এবং এমপ্যাথি তৈরি করার চেষ্টা করলো, যাতে বস তার সাথে একই মতামতে আসেন, যাতে বস এগ্রি করেন। সো আস্তে আস্তে কথাবার্তা আরো এগিয়ে যাচ্ছে। এঞ্জেল কিন্তু এখনো হ্যাঁ না কিছুই বলতেছে না। তারপরে বস আবার একটা অফার করলো $127,000। এঞ্জেল তাতেও রাজি হলো না, এঞ্জেল আবারও নেগোশিয়েট করে যাচ্ছে। ফাইনালি বস $134,500, ওই যে রেঞ্জটা বলা হয়েছিল লোয়েস্ট পয়েন্টটা, সেটা পিক করলো, এবং এঞ্জেল বলল ওকে দ্যাটস ফেয়ার, আই ক্যান এগ্রি টু ইট। সো দেন হি ডিডন্ট স্টপ দেয়ার, আমরা এখনো কিন্তু নোট নিচ্ছি, রাইট? নোট নিয়ে যাচ্ছি। সো এঞ্জেল তার বসকে তখন বলল যে বস, আমি তো নতুন পোস্টে যাব, আমার তো অনেক কাজ থাকবে, এই যে সবকিছু প্রিন্ট আউট হয়ে গেল, সো আপনাকে কিন্তু বস আমার মেন্টর হিসেবে লাগবে, আপনি যদি আমাকে না দেখান আমি কি পারবো? তো বসকে একটু তেল টেল দিয়ে এঞ্জেল একটু বুঝাচ্ছে যে বস হয়ে যাক, একটু চার্ম করতেছে। তো বসও খুশি যে ঠিক আছে আমি মেন্টর হব। খেলা এখনো শেষ হয়নি গাইস, লাইফ ইজ নট দ্যাট সিম্পল। সো বস রাজি হলেই যে টাকা পাওয়া যাবে তা না, বসকে কিন্তু বসের বস বোর্ডকে গিয়ে বুঝাতে হবে যে আমার এই একটা নতুন এমপ্লয়ি অথবা পুরানো এমপ্লয়ি, সে এখন নতুন পোস্টে ঢুকতে যাচ্ছে, তাকে আমি এত বেতন অফার করতে যাচ্ছি, আর ইউ গাইজ ওকে উইথ ইট? সো এঞ্জেল এটাও জানে। সো এঞ্জেল বললো যে দেখেন বস, আমি তো বোর্ডকে বলছি না, আমি আপনাকে প্রমোশনের জন্য বলছি, আপনি আমাকে প্রমোশনটা দেন। সো আপনি যদি রাজি হয়ে যান এবং তাহলে আমি খুশি। সো আপনি এগ্রি হন, আপনি আমার সাথে এগ্রি করেন। এবং এটার পরে বস বলছে যে আইল ফাইট টু গেট ইউ দিস স্যালারি, অর্থাৎ আমি স্যালারিটা দেওয়ার জন্য ব্যবস্থা করব, ডোন্ট ওয়ারি। সো বস তার সাইডে চলে আসলো, এন্ড দ্যাট ইজ দ্য স্টোরি। সো আমরা গডফাদার মুভিটাতে দেখি যে মার্লন ব্র্যান্ডো এরকম ডায়লগ দেন যে মেক ইউ an offer you can't refuse, I make you an offer you can't refuse। খুব ভাব নিয়ে মার্লন ব্র্যান্ডো কথা বলে, কিন্তু নেগোসিয়েশনের সময় আমাদেরকে অনেক ট্যাকটিক্যাল হতে হয় এবং এই ধরনের পাওয়ার প্লে করে কোনো লাভ নেই। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। এবং এই স্টোরি থেকে আমরা কি কি শিখলাম সেটা আমরা জানবো। আমি দেখি একটু স্টুডিওতে একজন এসেছে, আমি তাকে ইনভাইট করব, গিভ মি আ ফিউ সেকেন্ডস। এবং একটা কমেন্টও আমি নিচ্ছি, একজন বলেছে, তানজুম বলেছে একটা খুবই ভালো পয়েন্ট, যে এত নেগোশিয়েট করলে তো অনেক সময় জবই দিবে না আর। হ্যাঁ, সেইটার ব্যাপারে আমি বলছি, এটা অবশ্যই মনে হতে পারে, বাট দেয়ার ইজ ডেফিনেটলি আ ওয়ে অ্যারাউন্ড দিস, অ্যান্ড ইটস আ ট্রু স্টোরি বাই দ্য ওয়ে। সো ইট ডাজ হ্যাপেন। এখন কোথায় হয় আর কোথায় হয় না সেটা তো চিন্তার বিষয় আছে। সো আমি মেহরাবকে ইনভাইট করছি। মেহরাব, we want to hear what golden handshake means from you. Hello মেহরাব। হ্যাঁ, হ্যালো ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মেহরাব, ভালো আছি। হাউ আর ইউ? এই তো এর মধ্যে যেরকম থাকা আর কি। ওকে। সো হ্যাঁ, আমি যেটা বলি আলহামদুলিল্লাহ, সো ফার সবাই ভালো আছি, বাসার সবাই ভালো আছে। ভালো Let's থাকাটাই all be positive. So মেহরাব, you wanted to say যে what is a golden handshake? আচ্ছা, গোল্ডেন হ্যান্ডশেক বলতে যে জিনিসটা আমি বুঝি, সাপোজ কথার কথা ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানিতে একজন জব করছে, তো যতটুকু আমি বুঝি যে একজনের সাথে ধরা গেল যে সাপোজ আপনার যে স্টাফ যে আছে তার সাথে আপনার একটা ডিলিংস আছে, যে ধরেন ওই লোক আপনার সাথে 3 বছরের এগ্রিমেন্ট করা হলো, তার সাথে কোনো একটা কারণে দেখা গেল যে 3 বছরের জায়গায় 2 বছর বা 2.5 বছরের সময় বলছে যে সরি সন ভাই, আমি আর পারতেছি না, মানে বা আমার কোনো একটা কারণে leave করতে হবে। সো তার ডেফিনেটলি আপনার হয়তো কোম্পানিতে একটা পলিসি আছে যে সে যখন চলে যাবে তখন কিছু গ্র্যাচুইটি পাবে বা ফান্ড পাবে। তো গোল্ডেন হ্যান্ডশেকটা অনেকটা এরকম, ধরেন সে 3 বছরের এগ্রিমেন্টে ঢুকেছিল, কিন্তু সে তো কম সময়ের জন্য যাচ্ছে, সে 2.5 বছরে চলে যাচ্ছে বা 2 বছর চলে যাচ্ছে। তো বিষয়টা অনেকটা এরকম যে
ওই হিসাবে অ্যাডজাস্ট করে একটা অ্যামাউন্ট যখন তাকে দিয়ে দিচ্ছেন আপনি, তো মানে এটা আমার কনসেপ্ট আর কি, যে এটা আর কি গোল্ডেন হ্যান্ডশেক। Okay, very, very close. Thank you, Merab. Thank you for your opinion. Hi. So, okay, just a second. Thanks. So, আসলে গোল্ডেন হ্যান্ডশেক যেটা মেহরাব বললো কাছাকাছি। সো উই নো দ্যাট ডেফিনিশন আমরা গুগল করলে একরকম পাবো, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এটার অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট হয়। সো আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে গোল্ডেন হ্যান্ডশেক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একজন এমপ্লয়ি যখন একটা কোম্পানিতে বেশ কিছু সময় ধরে কাজ করে আসছেন এবং ওই কোম্পানির সাথে তার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো এবং কোম্পানি ওই মানুষটার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, তখন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে যখন ওই মানুষটা লিভ করেন তাকে বেশ ভালো অ্যামাউন্টের একটা পেমেন্ট দেওয়া হয়। সো কর্পোরেটে জয়েন করার পর দ্যাট শুড বি ইয়োর প্রায়োরিটি, যারা আমরা এখানে এমএনসি জব করতে চাই, যে নট টু লিভ আ কোম্পানি, বাট আমি যখন এই কোম্পানিটা লিভ করব আমাকে যাতে একটা গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হয়, বিকজ ইউজুয়ালি আ গোল্ডেন হ্যান্ডশেক ইট ক্যান বি আ প্যাকেজ অফ মোর দেন 40 লাখ টাকা অ্যাট ওয়ান গো। সো এটা সাধারণত যারা 10-15 বছর 20 বছর কাজ করে আসছেন তাদেরকে দেয়া হয়, এবং যদি জিপির মতো কোম্পানি হয় ইউনো it's a lot of money, এবং এটা আসলে বলা হয় না for tax reasons obviously, but it's a lot of money at one go. So if you contribute that much of value to a company that the company trusts you, এবং কোম্পানি কিন্তু যদি আমার কাছ থেকে 5 কোটি টাকার ডিল টোটাল পায়, যে আমি একজন সেলস ম্যানেজার হিসেবে 5 কোটি টাকা এনে দিচ্ছি, কোম্পানি কিন্তু তখন 5 লাখ টাকা দেওয়ার কথা কনসিডার করতেই পারে। সো দ্যাটস দ্য ভ্যালু। if I provide that value, then I can get that golden handshake. So যেটা মেহরাব বললো, টেকনিক্যালি আমরা সার্চ করলে এরকম অ্যান্সার পাবো, তবে আমরা যখন গোল্ডেন হ্যান্ডশেকের কথা বলি আমরা কর্পোরেটে ওই অ্যামাউন্টটা অথবা ওই পরিমাণ রেসপেক্টটা নিয়ে জবটা লিভ করার কথা ভাবি। সো আমি আবার আমাদের স্ট্রিমে ফেরত যাচ্ছি। And guys, if you have any questions, let me know. আমি জানি যে শুরুতে আমি অনেক বেশ ইমোশনাল পিচ দিয়েছি। If you are getting the understanding that how you're going to negotiate, নাকি আমি কোনো পার্টিকুলার লেসনে চলে যাব, so since this is a very interactive situation we have, I would like to see if you guys are understanding and if this is being useful. না হলে আমি এত গল্প না বলে আবার একটু টেকনিক্যাল দিকেও যেতে পারি। সো এবারে আমরা এই স্টোরির লেসনগুলোতে আসবো। স্টোরিতে আমরা লেসনগুলো বলছি মাইন্ড গেম। এখন কেউ কি আছে যে লেসনগুলো শেয়ার করতে চায়? যদি শেয়ার করতে চাই আমরা কমেন্টে লিখে জানাই, আর যদি জয়েন করতে চাই তাহলে আমরা আমাদের এখানে কমেন্ট করলে এখানে লিংক দিয়ে দেওয়া হয়েছে, সেই লিঙ্কগুলোতে গেলে আমরা জয়েনও করতে পারবো। সো I'll be moving on forward. আমাদের আরো দুইটা ইম্পর্টেন্ট কন্টেন্ট রয়ে গেছে। We have 22 minutes, এর মধ্যে আমাদের শেষ করতে হবে। সো স্যালারি নেগোশিয়েট ইকুয়ালস টু মাইন্ড গেম, এটা সবাই বুঝতে পেরেছে। আর কিছু বুঝতে পারি নাই যে এঞ্জেল কি করলো। Let's see, there are some very intelligent people in this group, I know. Some of you have been listening to it with a lot of attention, so tara ekটু জানাই। Please explain the relation of salary and tax. সাদিয়া, আমি খুব সিম্পল ভাবে বলি, আমি নট a tax accountant, আমি নাম্বারস থেকে একটু দূরে দূরে থাকতাম। তো বিষয়টা হচ্ছে যে স্যালারির উপরে ট্যাক্স হয়, একটা অ্যামাউন্ট থাকে, বেসিকের উপরে পার্টিকুলারলি সেই ট্যাক্সটা হয়, এবং ওই ট্যাক্সটা সরাসরি অনেক কোম্পানি নিজেরাই কেটে দেয়, কেটে নিয়ে তারপর বাকি স্যালারিটা প্রোভাইড করে। সো আমি এতটুকুই বলতে পারবো, এবং এখানে অনেক ফাঁক ফোকর আছে, সো ট্যাক্স অ্যাটর্নিদের কাছে গেলে অনেক কথা হবে। সো আহাদ বলছে যে ভাইয়া, আই ডিডন্ট গেট ইট, ওয়াই প্রাডোস বস সুইচড 31K to 134.5K। এক্স্যাক্টলি লেসনটা ওখানেই আছে। এবং আঞ্জুমান আরা ম্যারি বলছে নিজের মধ্যে কি কি কোয়ালিটি থাকলে ওর ইমপ্রুভ করলে স্যালারি বেশি চাইতে পারবো। আনিকা বলছে এক্সপ্লেনেশন অফ হোয়াট হি ক্যান ডু। ইয়েস, আনিকা ইজ কারেক্ট, একজন ঠিক মতো বলতে পেরেছে। সো এঞ্জেল কি করেছে, প্রথমত আমি হিডেন ফ্যাক্টর গুলো বলি। এঞ্জেল ওয়াজ এ গুড পারফর্মার, না হলে তার বস রাজি হতো না। তার বস এমপ্যাথাইজ করার সিচুয়েশনে ছিলেন, তার সাথে এমপ্যাথি দেখাতে চাচ্ছিলেন। সো বস এই কারণে তার কথাগুলো শুনছিলেন। যদি খুব খারাপ ধরনের বস হতো তাহলে হয়তো এতটা পজিটিভ রেজাল্ট আসতো না। এবং অফিসের টাকা দেওয়ার ক্যাপাবিলিটি ছিল, কোম্পানি হ্যাড দ্য অ্যামাউন্ট অফ মানি। এবং ইকোনমিক সিচুয়েশনটা আজকে যদি করোনা সিচুয়েশনে এঞ্জেল প্রাডো গিয়ে এই পরিমাণ টাকা চাইতো তাহলে হতো না। ডেফিনেটলি দ্যাট ওয়াজ আ পজিটিভ থিং, and the relationship between the boss and the employee was fruitful, productive ছিল, যে কারণে বস বুঝতে পেরেছেন যে আমাকে এঞ্জেলকে রাখাটা প্রয়োজন, কারণ এঞ্জেল আমার কথাগুলো বুঝে, and he is a good employee, সে আমাকে ভ্যালু দিয়ে গেছে। সো আমরা স্যালারি ম্যাথে যাব, তার আগে অনেকেই বলছে যে সে পারসু করে গেছে, পারসিস্টেন্সি দেখিয়েছে। হ্যাঁ, পারসিস্টেন্সি দরকার।
শুভ মির্জা বলছে he was expressing what he can do for the company, he was trying to sell his skills. Absolutely. So এখানে একটা পয়েন্ট ছিল, মনে আছে যে এঞ্জেল গিয়ে প্রিন্ট আউট নিয়ে আসছিল যে আমার কি কি করতে হবে সেটা একটু বলেন, তারপরে আমি আপনার সাথে নেগোশিয়েট করি। সো ওখানে এঞ্জেল তার বসকে দেখিয়ে ফেলছে, বস বুঝতে পারেন, লুক গাইজ এভরিওয়ান ইজ ডুইং আ বেসিক ম্যাথ, যে আমি এই মানুষটাকে 1 লাখ টাকা স্যালারি তখনই দিব যখন এই মানুষটা আমাকে 5 লাখ টাকা এনে দেয় বা 10 লাখ টাকা এনে দেয়, রাইট? ইউ ক্যান্ট আস্ক ফর আ 50,000 টাকা স্যালারি if you are contributing 40,000 টাকা ভ্যালু। It at least has to be 5 to 10 times more than what you are providing. So আমাদের দেশে তো আরো বেশি, আমাদের দেশে 1.5 লাখ টাকার কাজ যে করে তাকে হয়তো 70-80 হাজার টাকা দেওয়া হয়। তো আমাদের দেশে পরিশ্রমটা অনেক বেশি কম্পেয়ার টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু শো হোয়াট ইউ ক্যান ডু, এবং এটাকে রিটেন ফরম্যাটে এটাকে যত ভালোভাবে দেয়া হয় তত সুন্দর তত ভালো। সে কারণে যাদের এই সুবিধাটা নেই, এঞ্জেল ওয়াজ অলরেডি ওয়ার্কিং, যারা ইয়াং প্রফেশনাল তাদের হয়তো গিয়ে একেবারে কথা বলার সুযোগটা হচ্ছে না, তাদের হয়তো ওই প্রিন্ট আউট দেখানোর সুযোগ হচ্ছে না, তাদেরকে একদম রেডি হয়ে যেতে হবে নিজের স্কিলগুলোকে সেল করার জন্য, এবং ওই কোম্পানির পোস্টটার সাথে আমার স্কিলটা কতটুকু রিলেটেবল এবং আমি যে কত কিছু করবো এই কোম্পানির জন্য, এই স্বপ্নটা দেখাতে হবে। এবং তখন এমপ্লয়ার মনে করবেন যে আচ্ছা আমি তাকে দিতে পারি। সো আমি আবারও একটু রিক্যাপ করে আসি, অনেক কোম্পানি কোনো ধরনের নেগোসিয়েশনে যেতে চাবে না। সো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ অ্যাক্টিভ লিসেনিং। আমরা কমিউনিকেশন ট্রেনিং এর সময় দেখবো যে অ্যাক্টিভ লিসেনিংটা কত ইম্পর্টেন্ট। সো আমি যে একটা লোককে বারবার পুশ করতেছি কিন্তু ওই লোক বিরক্ত হচ্ছে, তখন তো আমার থামতে হবে। সো এঞ্জেল আন্ডারস্টুড হিজ বস, এবং তার বস এঞ্জেলের কাজে খুশি, এবং এঞ্জেল আমেরিকান একটা ইউনিভার্সিটি থেকে এমবিএ করা, ডেফিনেটলি তার মাথায় বুদ্ধি আছে এবং অফিসের তার প্রয়োজন, এই কারণেই এঞ্জেল এতদূর পর্যন্ত যেতে পেরেছিল। সো এবং এঞ্জেল নিশ্চয়ই দেখাতে পেরেছিল যে সে থাকলে হয়তো $1 মিলিয়ন ভ্যালু অ্যাড হচ্ছে, যে কারণে তার বস তাকে আর এটা নিয়ে কোনো সমস্যা তৈরি করেনি। সো ইউ মাস্ট শো দিস অ্যাবিলিটিস অ্যান্ড ইউ মাস্ট বি এবল টু কানেক্ট দ্য থটস। সো এখানে হচ্ছে বিষয়গুলো। এবং আরেকটা যে বিষয় ছিল বসকে মেন্টর হিসেবে রাখা, বসকে কিন্তু এঞ্জেল চাইলে খেপিয়ে দিতে পারতো, খেপানোর কোনো বিষয় হয়নি। বসকে বলা হয়েছে যে বস আপনি তো আমার বস, তো আপনার কিন্তু আমাকে মেন্টরশিপ দেখাতে হবে, আপনার কিন্তু আমাকে কাজগুলো বুঝাই দিতে হবে, আপনি না থাকলে আমি পারবো না, যাতে করে বস নিজেই বললেন। এবং লাস্টে বসের একটা কমিটমেন্ট নেওয়া যে আমি কিন্তু বোর্ডের কাছে তোমার নামে ফাইট করব। বুঝতে পারলাম? সো দিস আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু। এবং ফার্স্ট জবে নেগোশিয়েট করাটা একটু কঠিন, কিন্তু সেকেন্ড জব অথবা ফার্স্ট জবে যখন প্রমোশনের সময় আসে তখন নেগোশিয়েট করাটা অনেক সহজ হয়ে আসে। সো এখন আমরা বুঝতে পারলাম কিনা কি কি কোয়েশ্চেন আছে তারা আমরা জানাতে পারি, আমি এগুলোর অ্যান্সার দিব। আর স্যালারি ম্যাথটাতে এবারে আমরা একটু ফোকাস করি যে আমাদের স্যালারি মান্থলি আমরা কত চাচ্ছি আমরা লিখলাম, তাই তো? তারপরে আমরা একটা বোনাস চাচ্ছি বছরে, সেই বোনাসের অ্যামাউন্টটাও আমরা এখন লিখবো। মান্থলি অ্যামাউন্টটা লিখলাম, তারপরে বোনাস সাধারণত 2টা ঈদ মিলিয়ে একটা ফুল বোনাস আমাদের দেশে দেয়া হয়, সো সেটাও আমরা অ্যাড করি। অ্যাড করলাম, মান্থলি স্যালারি ধরলাম 40,000, তাহলে 12 মাসে গিয়ে 4,80,000 টাকা হচ্ছে। আর তার সাথে বোনাস আমি অ্যাড করলাম সাপোজ আরো 40,000, অথবা আমি 2 মাসের স্যালারি বোনাস চাই, তাহলে আরো যোগ করলাম 80,000। সো টোটালটা যোগ করার পর যে অ্যামাউন্টটা আসবে এটাকে এখন আমি 12 দিয়ে আবার ভাগ করব, তাহলে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ স্যালারি। আসলে ওইটা আমি পাচ্ছি, নট জাস্ট মাই মান্থলি স্যালারি, কারণ আমার বোনাস এবং যদি আরো কিছু বেনিফিট থাকে সেগুলো অ্যাড করে নিতে হবে। করার পর সেটার 50% বা অ্যাবাভ আস্ক করতে হবে, দিস ইজ ইয়োর স্যালারি ম্যাথ, ঠিক আছে? তো সেটার 50% যখন আমি আস্ক করব, নেগোসিয়েশন রুম থাকতে হবে। সো সেই নেগোসিয়েশন রুমে যখন কথাবার্তা শেষ হবে তখন ইউ সেটেল ফর অ্যাটলিস্ট 25% মোর দ্যান ইয়োর কারেন্ট অ্যাক্টিভ স্যালারি, ঠিক আছে? অ্যাটলিস্ট 25%, আমি বলছি না যে 25% ইজ দ্য লিমিট, এটা আরো বেশিও হতে পারে, তবে অ্যাটলিস্টটা কেন? কারণ আমি যখন একটা নতুন কোম্পানিতে ঢুকবো তখন আমাকে প্রবেশনে নেওয়া হবে, দেখা হবে আগে যে আমি কি এই টিমের সাথে কাজ করতে পারি নাকি পারি না। সো যদি প্রবেশনে আমি খারাপ করি তাহলে আমাকে আর রাখা হচ্ছে না, সো আমি একটা রিস্ক নিচ্ছি। সেকেন্ড রিস্কটা হচ্ছে যদি ওই সময় আমার কোনো ঈদের বোনাসের কথা থাকে, যে কোনো ধরনের কোনো বেনিফিটের বিষয় থাকে, বৈশাখে এখন কম্পেনসেশন বা একটা বৈশাখী একটা বোনাস দেওয়া হয় অনেক কোম্পানিতে, তো সেগুলা যদি থাকে এবং সেগুলা আমি তো পাচ্ছি না, কারণ আমি যখন একটা প্রবেশন পিরিয়ডে আছি আমি তো এই টাকাগুলো চাইতেই পারবো না, ওগুলো সব অফ থাকে, সুযোগ সুবিধাগুলো পার্মানেন্ট এমপ্লয়ীদের জন্য থাকে। সো তখন আমি তো আগের কোম্পানিতে থাকলে বোনাসটা পেতাম, এই কারণে আমার অ্যাক্টিভ স্যালারি চাইতে অ্যাটলিস্ট 25% চাইতে পার্সেন্টের বেশি আমাকে চাইতে হবে, আদারওয়াইজ ইউ আর অ্যাকচুয়ালি লুজিং। সো সেকেন্ড জবটাতে যাওয়ার জন্য
অবশ্যই এটা মাথায় রাখতে হবে এবং এই ক্যালকুলেশনটা করে তারপর যেতে হবে। অ্যান্ড আমি যে নাম্বারগুলো বললাম অফকোর্স এটা সায়েন্টিফিক একদম ফিজিক্স নাম্বার না, সো হয়তো 1% 2% এদিক ওদিক হতে পারে, বাট ডেফিনেটলি এটা একটা ক্লিয়ার গাইডেন্স দিবে যে আমি কোন দিকে যাব, একটা ডিরেকশন আমরা পাচ্ছি। তো এরপরে আমি কোয়েশ্চেন গুলো একটু দেখবো এবং পরের পয়েন্টটাতে যাচ্ছি, আমরা প্রিপারেশনের জায়গায় যাব। আজকে কয়েকজনের কোয়েশ্চেন আমি দেখলাম যে আমাকে যদি একটা স্যালারি বলা হয় আমি যদি না বলতে পারি আমি কি করব। সো এই বিষয়টাতে কখনোই আসা যাবে না, আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। একটা চাকরি পাওয়া মাছ ধরতে যাওয়ার মতো। যারা আমরা মাছ ধরতে যাই কখনো যদি গিয়ে থাকি বড়শি নিয়ে জাল নিয়ে, তারা জানি যে মাছ ধরার জন্য অনেক টেকনিক অ্যাবিলিটি এবং অনেক ধরনের প্ল্যানিং দরকার হয়, না হলে মাছেরও জীবন, ওটা ওর লাইফ। তো ও কিন্তু বসে নেই যে বড়শি দেখলেই কামড় দিবে, ওকে এমন একটা জীবন্ত পোকা দেখাতে হবে অথবা নিজের বানানো এমন কিছু দেখাতে হবে যেটা লোভে মাছ পাগল হয়ে যাবে এবং পাগল হয়ে মাছ তখন বড়শিতে কামড় দিবে। কামড় দিলে তখন তার ঠোঁটের সাথে বড়শির হুকটা আটকায় যাবে, তখন টান দিলে তারপরে লাফ দিয়ে মাছটা উঠে গেল, এন্ড ইউ হ্যাভ গেইন ইউরসেলফ আ বিগ ফিশ। যদি আমরা জাল নিয়ে যাই তাহলে জালটাকেও এনাফ স্ট্রং হতে হবে, না হলে সে জাল দিয়ে তো আমি মাছ ধরতে পারবো না। সো আপনাকে আপনার চাকরির জন্য, আপনার স্যালারির জন্য অনেক প্রিপারেশন আগে থেকে নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো আকাশ থেকে উড়ে উড়ে, এই যে ছবিতে যেমন উড়ে উড়ে টাকা আসছে, এভাবে আসবে না। কিন্তু আপনি যদি প্রস্তুত থাকেন, তুমি যদি প্রস্তুত থাকো, তোমার জন্যই সমস্ত সুযোগ। সো তুমি রেডি থাকলে তোমার জন্য এই সুযোগগুলো নেওয়া সম্ভব হবে, যেমন এঞ্জেল পেরেছিল। অ্যান্ড আই এম প্রিটি শিওর পরের দিন এঞ্জেলের বস চিন্তা করছে যে হোয়াট, আমি 31,000 টাকা আমি অফার দিয়ে পরে 1,34,500 ডলার আমি দিলাম শেষে। এঞ্জেল যে কি চালু, আমাকে পুরা একদম খেয়ে দিল আর কি, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ আর প্রিপেয়ার্ড, যখন ইন্টেন্সিটিটা থাকে। সো এই ইন্টেন্সিটিটা দরকার, এবং কিভাবে দরকার সেটা আমরা এখন দেখব। সো আনিকা তাবাসসুম জিনিয়া, থ্যাংক ইউ ফর ইউর গ্রেট কমেন্ট। আনিকা বলছে এত ভালো লেসন যে হয়তো আবার দেখতে হবে। আঞ্জুমান আরা বলছে ফার্স্ট জব এমএনসি তে ছিলাম 17,000 টাকায় এন্ট্রি, যখন সেটি 20,000 টাকা ছিল 2015-তে। এখন 2020-এ ট্রাইং ফর নিউ জব, সাপোজ এমএনসি তে হলো না, তখন স্যালারি কত চাবো, আর এমএনসি তে গেলে কত? আমি 30K চাই, ইজ ইট ওকে ভাইয়া, একটু বলবেন প্লিজ, বেশি না কম? Anjuman Ara, Mary, this depends on your skill set. This depends on the position you're applying for. So একেবারে আমি এক্স্যাক্টলি তো না দেখে বলতে পারবো না, অনেক বিষয় আশয় আছে এবং ওই কোম্পানিটার জন্যও তার এবিলিটি কত, সে কত অফার করছে সেটার বিষয় আছে। সো 30,000 টাকা ইজ নট আ লট অফ মানি। এন্ট্রি লেভেলে অনেকে এর চাইতেও আরো বেশিতেই চান্স পায়, বাট ইউ নিড টু হ্যাভ দ্য স্কিলস। আমি এতটুকুই বলতে পারবো, কারণ এখানে অনেকগুলো ভেরিয়েবল যেগুলা আসলে এক্স্যাক্টলি না জানা পর্যন্ত বলা যায় না। এন্ড দেন এগেন এই নেগোসিয়েশনের বিষয়টা একটু ভুডু ম্যাজিকের মতো আমি বলবো, বা একটু ব্ল্যাক ম্যাজিক টাইপের, মানে মিস্টেরিয়াস, ঠিক আছে। যতই আমরা এটাকে সায়েন্টিফিক্যালি বুঝাতে চাই, ওই মানুষটার মুড ওই দিন কেমন ছিল, ওই মানুষটার ইমোশনাল এনার্জি কেমন ছিল, আপনার ইমোশনাল এনার্জি কেমন, আপনি কতটুকু প্রিপারেশন নিয়ে গেছেন, ওই মানুষটা কতটুকু প্রিপারেশন নিয়ে আছে, সবকিছুর একটা মিক্স নিয়ে ওই দিনের মোমেন্টটা তৈরি হয় এবং ওইটার পরে একটা রেজাল্ট আসে। সো এখানে একদম এক্স্যাক্টলি বলা কঠিন যে 30,000টা অনেক বেশি না অনেক কম, অনেকগুলো বিষয় আছে এখানে। স্বপ্নিল বলছে ভাইয়া বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিতেও বিদেশের সাথে স্যালারি পার্থক্য থাকে কি এবং কেন? বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে বিদেশের যারা কাজ করে তাদের স্যালারি পার্থক্য, ওয়েল একটা লেবার ল আছে, কমপ্লায়েন্সের ইস্যু আছে, প্রিভিয়াস ট্রেডিশন আছে, সবকিছু মিলিয়ে। যেমন আমেরিকাতে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন করে বের হচ্ছেন, ওই গ্র্যাজুয়েটদেরকে একটা স্ট্যান্ডার্ডের নিচে অফার করা যায় না। বাংলাদেশেও যারা এমবিএ আইবিএ থেকে করেন তাদের জন্য, বা যারা বিবিএ আইবিএ থেকে করছে তাদের জন্য একটা লেভেলের নিচে অফার করা যায় না, দেখা যায় তারা ওই চাকরিগুলোতে না করে দিবে। সো এটা একটা স্ট্যান্ডার্ড আগে থেকে হয়ে আছে এবং এই কারণে একটা ডিফারেন্সেস থাকে। আর আরো বিষয় আছে, কোম্পানিটা কোন দেশে রেজিস্টার্ড, কোন দেশে শুরু করেছে, সেগুলোও অনেক বিষয় আসলে আছে এখানে। তারপর ট্যাক্সেরও অনেক বিষয় আছে, এগুলো বেশ কমপ্লিকেটেড ইস্যু, এই সেশনে আমরা আসলে ডাইভার্টেড হয়ে যাব। আর তারপরে লাবণ্য বলছে যে এঞ্জেল স্কিলফুল পারসন, লেসন এঞ্জেল রেসপন্সিবল ছিল, এঞ্জেল প্রুভড হি ওয়াজ দ্য বেস্ট, ইয়েস দিজ আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। তারপর সাইমন বলছে মিনহাজ ভাইয়া সেইড ওয়ান্স। সিথি দোলা বলছে ভাইয়া একটা জব সুইচ করে যখন আরেকটা জবের জন্য ইন্টারভিউর জন্য যাব, তখন যদি নতুন কোম্পানি পুরানো কোম্পানিতে কত টাকা স্যালারি পেতাম সেটা জানতে চায়, তখন কি উত্তর দিলে ভালো হবে? ওয়েল, এখানে বিষয়টা হচ্ছে এটা সাধারণত জানতে চাবে না, এটা মানে জানার তাদের কোনো ফোর্স করার কোনো সুযোগ নেই।
যে আপনি আগেরটাতে কত পেলেন, বাট ইফ দে রিয়েলি আস্ক ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার, একটা রেঞ্জ দিলে ভালো। এক্সাক্ট নাম্বারটা আমি যতদূর দেখেছি যে শেয়ার করলে এটা ইন আ ওয়ে ইট ব্যাকফায়ার্স, সো রেঞ্জ প্রোভাইড করা ভালো। এবং যাওয়ার আগে আমরা প্রিপারেশনের ফেজে আসছি। প্রিপারেশন ফেজে ইউ হ্যাভ টু নো এক্স্যাক্টলি কি কি করব, কি কি প্রিপারেশন নিব। প্রিপারেশনটাই হেল্প করবে স্যালারিটাকে জিততে। সো প্রথমত নিজের ভ্যালু, আমি কি কি প্রোভাইড করতে পারি এই বিষয়ে অ্যাবসলিউটলি you have to have idea, and you have to know your certifications, you have to know your skills, you have to know what you're capable of, এবং ওটার এভিডেন্স দিতে পারতে হবে। অনেকে এসে বলে, আমরা ডেইলি স্টারে একটা ফানি স্টোরি, উই হ্যাড আ পারসন, সে 23টা স্কিল লিখেছে। সে সাঁতার কাটতে পারে, সে গিটার বাজাতে পারে, সে স্যাক্সোফোন বাজাতে পারে, সে কি না পারে, নাচতে পারে, গাইতে পারে, সে সবকিছু পারে, সে হাসতেও পারে, কাঁদতেও পারে, এভরিথিং। এবং সে অনেকগুলো ক্লাবের মেম্বার ছিল। তো আমরা তাকে আমরা লাইক ওয়াও, আজকে আমাদের ডেইলি স্টারে আসবে রিয়েল স্টার। সো আমরা ওয়েট করতেছি যে কে এই বান্দা, এত কিছু পারে। আমরা বুঝতে পারছিলাম যে হয়তো এখানে কিছু ফেকনেস আছে। সো আসলেন আমাদের ক্যান্ডিডেট, অ্যান্ড আই এম নট মেকিং ফান অফ দ্য পারসন, বাট দিস ইজ দ্য সিনারিও দ্যাট হ্যাপেন্ড। তো সে আসার পরে আমরা তাকে বিভিন্ন কথায় পরে জিজ্ঞাসা করলাম যে আপনি তো এতগুলো ক্লাবের মেম্বার বা এতগুলো ক্লাবের উচ্চ পদস্থ ছিলেন, সো হোয়াট ডিড ইউ রিয়েলি লার্ন, এবং ক্লাব নিয়ে তখন কথাবার্তা হলো। তারপরে আমরা তাকে জিজ্ঞাসা করলাম, আমার এক কলিগ তাকে জিজ্ঞাসা করলো যে এই জবটাতে তোমার ক্লাবে যখন ছিলা, ক্লাবের প্রেসিডেন্ট কে ছিল? তো হি ডিডন্ট নো দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট, এন্ড দেন মাই কলিগ সেড প্রেসিডেন্ট হচ্ছে অমুক, আমি ওকে চিনি, ও আমার ফ্রেন্ড। তো তুমি একটা ক্লাবের নাম লিখছো, এখানে তুমি কাজ করে আসছো, ক্লাবের প্রেসিডেন্টের নামই জানো না। আর ইউ রিয়েলি সেইং দ্য রাইট থিং, আর ইউ টেলিং আস দ্য ট্রুথ? সো তখন পরবর্তীতে আমরা সেই এমপ্লয়িকে আর কোনোভাবেই নিলাম না। সো ভ্যালু নেওয়ার ক্ষেত্রে বুঝতে হবে যে আমি যা লিখছি সেটার এভিডেন্স দিতে পারছি কিনা। অন্যান্য রিক্রুটারদের সাথে কথা বলে ইউ হ্যাভ টু নো যে কারেন্ট স্যালারির রেঞ্জটা কেমন এবং কি হচ্ছে সেখানে, এবং কতটুকু আমার চাওয়া উচিত। সো বেসড অন দ্যাট ইউ ক্যান গেট মোর ইনফরমেশন, এবং নিজের থটস গুলোকে অর্গানাইজ করে নেওয়া, কিসের পর কি বলবো। যেমন এঞ্জেল প্রিপেয়ার করে রেখেছিল কোন স্টেপের পর কোন স্টেপ আসবে এবং কিভাবে সে বলবে। আর একটা রেঞ্জ যদি দেয়া হয়, অনেক সময় বলা হয় যে আপনাকে, বা অ্যাডভার্টাইজিং এ থাকে যে 20,000 থেকে 30,000 টাকার স্যালারি, বা 20,000 থেকে, বা হয়তো 40,000 থেকে 40,000 থেকে 60,000 টাকার স্যালারি পর্যন্ত রেঞ্জ। সো এইভাবে যদি রেঞ্জ দেওয়া থাকে, পিক দ্য টপ ওয়ান। যখন অপশন দেওয়া হবে যে আমি 60,000 পাওয়ার মতো ডিজার্ভ করি, এখানে যদি কম আমরা বলি তাহলে ইন্টারভিউয়ার মনে করবে যে ও আসলে ওর এখনো কনফিডেন্সটা আসে নাই। সো ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু বি রেডি টু সে। এখন মাঝে মাঝে আমরা হয়তো কল্পনায় অনেক বেশি বলে ফেলি, বাট যখন রেঞ্জ দেওয়া থাকে, রেঞ্জের টপ পার্টটাই পিক করতে হবে এবং নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে হবে যে আমি এটা পারি। তারপরে এক্সাক্ট নাম্বারটা নিজের মাথায় থাকতে হবে যে আমি এই নাম্বারটা নিতে চাই, অ্যাটলিস্ট মিনিমাম এতটুকু আমার লাগবে, যে জন্য আমরা স্যালারি ম্যাথটা করলাম। তারপর ইউ হ্যাভ টু বি উইলিং টু ওয়াক ওয়ে। ওকে, সো যদি এমন হয় যে বনিবনা হচ্ছে না, ইউ ডোন্ট হ্যাভ টু সে ইয়েস। ডেসপারেশন দেখানো যাবে না, রিল্যাক্সড থাকতে হবে। আমরা যতগুলো সফট স্কিল সম্পর্কে জানবো, এটা একটা বড় লেসন। রিল্যাক্সড থাকতে হবে, ইটস ওকে, বি হ্যাপি উইথ দ্য কনভারসেশন অ্যান্ড বি প্রেজেন্ট ইন দ্যাট রুম। প্যানিক করার কিছু নেই। এবং আমি তৈরি কিনা এটার জন্য একটা বিষয়, যে যারা আমরা চাকরি করছি, আপনারা চিন্তা করবেন যে আপনি কি এই চাকরিতে 1 বছর ধরে আছেন কিনা, মানে এখন প্রমোশন বা স্যালারি বাড়ানোর কথা হবে, সো আমি কি এখানে এনাফ ভ্যালু দিয়েছি কিনা, এনাফ সময় ধরে আমি এখানে ছিলাম কিনা, নতুন কোনো রেসপন্সিবিলিটিস নিয়েছেন কিনা এখানে জব জয়েন করার পরে। সো হায়ার করার পরে যেই কাজ দেওয়া হয় শুধু সেই কাজ করে, ওই এমপ্লয়কে কেউ রেজ দিতে চায় না। হ্যাভ ইউ বিন এক্সিডিং দ্য এক্সপেকটেশনস কনসিস্টেন্টলি? দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এগুলো ইয়াং প্রফেশনালদের জন্য যেমন দরকার, ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আরো আগে থেকে দরকার, যাতে করে তারা আগে থেকে লিস্ট করে রাখে। সো ইউ অলরেডি নো যে কোম্পানিতে যাওয়ার পর আমি যদি এক সময় প্রমোশন চাই, আমি যদি এক সময় আরো বেশি স্যালারি চাই, রেইজ চাই, তাহলে আমার এক্সিড করতে হবে আমার এমপ্লয়ারদের এক্সপেকটেশনকে। মানে তারা যা চাচ্ছেন তার চেয়ে বেশি বেশি কাজ করে দিতে হবে, পরিশ্রম করতে হবে এবং তাদেরকে দেখাতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিংটাও ইফেক্টিভলি করতে হবে, সোশ্যাল মিডিয়াতে যাতে আমার কোম্পানিও ভালোভাবে রিপ্রেজেন্টেড হয় সে বিষয় নিয়েও কাজ করতে হবে। এবং এই সবগুলো প্রশ্নের উত্তর ইয়েস হতে হবে, তখন নেগোসিয়েশনে জেতার সুযোগটা বাড়বে। এবং টাইমিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট প্ল্যান দ্য টাইমিং। এবারে আমরা আসলাম আরো প্রিপারেশনের ক্ষেত্রে। প্রিপেয়ার এ 1 পেজ শিট, মানে একটা পেজের মধ্যে, এটা সিভির মতোই কিন্তু এটা নিজের জন্য। এখানে নিজের সবগুলো কোয়ালিফিকেশন লিখে রাখা, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি।
মনে রাখতে হবে প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। সো একটা ফ্রেন্ডের সাথে ডু আ মক ইন্টারভিউ, ডু আ মক স্যালারি নেগোসিয়েশন, দিস ইজ গোয়িং টু হেল্প ইউ আ লট। এবং এভাবে আমরা রিহার্স করলে ওই সিচুয়েশনটাতে খুব একটা আনকমফোর্টেবল হব না, আমরা ইজিলি কথা বলতে পারবো। যদি কোনো মিটিং সেট করার সুযোগ থাকে বসের সাথে কথা বলার জন্য, আপনি টাইমিংটা করবেন থার্সডেতে, কারণ ওই দিন একটু প্রেসারে থেকে মানে উইকেন্ড চলে আসতেছে, সো তখন বস একটু সারাদিনের বা সারা সপ্তাহের কাজ নিয়ে একটু ব্যস্ত, তার মাথা একটু হলেও জ্যামড আছে, সো উনি তখন অনেক বেশি আপনার সাথে ফুল এনার্জি থাকলে যতটা হাউকাউ করতে পারতেন এখন পারবেন না, সো অলরেডি একটু ফ্যাটিক অবস্থায় থাকবেন। বাট দেন এগেন এমন হয় যে কিছু কিছু বৃহস্পতিবারে প্রচন্ড কাজ থাকে, তো সেই বৃহস্পতিবারটা অ্যাভয়েড করে পরের বৃহস্পতিবার, বাট মেইন পয়েন্ট ইজ উইকের লাস্ট ডেটাতে, কারণ ওই দিন একটু ড্রেইনড আউট, কারণ একটানা কাজ করে আসছে। সো এটা একটা খুবই ক্লেভার ট্যাকটিক ফর নেগোসিয়েশন। এবং নিজের পাওয়ার আপ করা, নিজেকে রিচার্জ করা, আয়নায় গিয়ে বলে টোলে যে ইউ ক্যান ডু ইট, ইয়েস, এই সেই যা যা করলে ভাল লাগে এগুলি করবেন, এগুলি করে তারপরে ইনিশিয়েট করাটা ভালো। এবং কফি খেলে একটু এনার্জি বাড়বে, একটু ক্যাফেইন ঢুকবে সিস্টেমে, সো দ্যাট ইজ গোয়িং টু হেল্প। অ্যান্ড দিস ইজ হাউ উই আর গোয়িং টু প্রিপেয়ার। এবং তারপর নেগোসিয়েশনের সময় কি কি করব এই বিষয়গুলো একটু রিপিটেটিভ। পাওয়ার পোজ করতে হবে, পাওয়ার পোজ মানে স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ ধরে রাখা, আমরা প্রেজেন্টেশনের সময় এটা নিয়ে আরো জানবো। সো নিজের শরীরের একটা বড় ভার্সন তৈরি করতে হবে, নিজের নম্বরটা আগে বলতে হবে। সো ইনস্টেড অফ গিভিং দি আদার পার্সন অপরচুনিটি যে সে বলবে না, আমি আগে আমার নাম্বারটা বলবো যে আমি এত চাচ্ছি, আমি এই পরিমাণ নিতে চাই। বাট you don't start the conversation with this, but when you have to mention the number, you mention your number first. এবং যতটুকু চাই তার চাইতে বেশি, অর্থাৎ নেগোসিয়েশনের একটা রুম রেখে তারপরে আমরা চাবো, একটা রেঞ্জ প্রোভাইড করব। সো একটা রেঞ্জ রাখা ভালো, আমি জানি যে আমি মিনিমাম এতটুকু চাই, এবং মিনিমামটাই হবে যে আমার যতটুকু দরকার ততটুকু করে। সো রেঞ্জটা ওইভাবে থাকবে। আমরা এঞ্জেলের ক্ষেত্রেও দেখলাম যে এঞ্জেল তার রেঞ্জের লোয়েস্ট ভ্যালুটাই পেয়েছিল, বাট দ্যাট ওয়াজ ওয়ে হায়ার দেন দ্য অফারিং অফ দ্য বস। তারপরে মার্কেট ভ্যালুটা জানতে হবে আমার জবের জন্য, আমার রিকোয়েস্টটাকে প্রায়োরিটাইজ করতে হবে। পার্সোনাল লিড বলা যাবে না যে বস আমার অমুক অসুস্থ, বাসার তমুকের সমস্যা চলতেছে, বা বস আমার একটা লোন আছে, লোনটার জন্য দিতে হবে। বস এগুলোতে মোটিভেটেড হবে না, তখন হয়তো বলবে আমি তোমাকে লোন দেই, আমি তোমাকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা দিই, তো সেটা তো আর স্যালারি হলো না। সো পার্সোনাল নিড দিয়ে, ওই যে হিন্দিতে বলে না ভিক মাংনা, সো ऐसा ভিক মাংনা ইয়ে নেই কর সকেঙ্গে, ভিক টিক মাঙ্গা বন্ধ। একেবারে নিজের স্কিলকে এবং নিজের কন্ট্রিবিউশনকে সেল করেই নেগোসিয়েশনটা করতে হবে। এবং অ্যাডভাইস চাওয়া যায়, অ্যাডভাইস চাইলে নেগোসিয়েশনের সময় বস আরো এমপ্যাথাইজ করবেন, আরো বোঝার চেষ্টা করবেন হোয়াট ইউর গোয়িং থ্রু। না কে ভয় পাওয়ার কিছু নাই, না মানেই কথা শেষ হয়নি, না মানে হচ্ছে ইউ নিড টু গিভ মি মোর, না মানে হচ্ছে ইউ নিড টু টেল মি মোর। সো নো শুনলেও কন্টিনিউ কনভারসেশন অ্যান্ড ট্রাই টু এমপ্যাথাইজ। তবে বুঝতে হবে যাতে করে ওই পাশের মানুষটা যদি একেবারে খুব বিরক্ত হয়ে যান বা একেবারেই উনি আর নিতেই চাচ্ছেন না, ওকে দেন ইউ স্টপ ফর দ্যাট ডে, অ্যান্ড নেক্সট ডে আবার পারসিস্টেন্সি দেখিয়ে আবার তার সাথে কথাবার্তা বলা। সো এভাবে রেগুলারলি তাকে ফলো আপে রাখা। কোনো ধরনের থ্রেট দেয়া যাবে না যে আমি চাকরি ছেড়ে দিব, এই সমস্যা, এগুলো করা যাবে না। এবং একটা ডেডলাইন দিয়ে দিলে ভালো যে আপনি আমাকে এতদিনের মধ্যে একটু জানান বস, আমি একটু চাচ্ছি জিনিসটা, আমার স্যালারিটা একটু বাড়ুক। সো এভাবে ইউ নিড টু কন্টিনিউ দ্য নেগোসিয়েশন, এবং পরবর্তীতে ফলো আপ রাইট টাইমে গিয়ে অথবা ইমেইল করে একটু বসের সাথে দেখা করে কথাবার্তা বলা, কনটেক্সটটা বুঝা যে এখন যাওয়াটা ঠিক হবে কি না, এবং সেই সময় গিয়ে রিল্যাক্সড অ্যাপ্রোচে হাসি খুশি ভাবে কথাবার্তা বলে অন্যদের সাপোর্ট নেওয়াটা আরেকটা ওয়ে। যে অফিসের যদি অন্য কলিগরা থাকে তারা যদি এসে বলেন না ও ভালো কাজ করতেছে বস, তাকে একটা আপনি স্যালারি রেজ দিতে পারেন, সো এভাবে নিজের স্যালারিটা বাড়িয়ে নেওয়া যায়। সো দ্যাটস অল ফর দিস সেশন। আমরা আমাদের লার্নার্স জার্নালটা বের করব, এবং সবার কাছে আমি এখন কোয়েশ্চেন করব যে আমি যেটা শুরুতে বলছিলাম যে দিস সেশন ইজ গোয়িং টু বি ইম্প্যাক্টফুল, হাউ মাচ ডিড ইউ লাইক ইট, এবং কতটুকু আমরা করতে পারলাম। কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে যে এই কোয়েশ্চেনটা আমি বলতে পারিনি, বা এটা অ্যান্সার আপনি বলেছিলেন আপনি দিবেন, বা ইউ আর এক্সপেক্টিং যে এই জিনিসটা আমি কভার করব, হয়তো করতে পারিনি, যদি এমন হয়ে থাকে ডু লেট মি নো। আমি তো রাতে পরবর্তীতে বা পরদিন সকালেও রিপ্লাই দেই, একই সাথে এটা আমি আমার ট্রেনিং এর ফিডব্যাকেও ইনক্লুড করব। যেহেতু স্যালারি নেগোসিয়েশনটা কোথাও কভার করা হয় না, এবং ইউ স দ্যাট এটা এমন একটা টপিক অনেকে এসে তার পরবর্তীতে আবার হয়তো আরে ধুর টাকা পয়সা পরে আরেকদিন, তো এরকম মানুষজন আছে। সো অনেক জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয় নিয়ে কন্টেন্ট করেনি। সো আমরা ভাবলাম যে এটার উপর একটা ট্রেনিং তৈরি করি যাতে করে
মিসকনসেপশনগুলো দূর হয়ে যায়, কনফিউশনগুলো দূর হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমাদের কি করা লাগবে। সো আমরা পরবর্তীতে হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টার ওয়ার্কশপও করতে পারি আফটার আওয়ার ওয়াইপিএস ফিনিশেস, এবং সেখানে হয়তো আমরা একদম ইন্ডিভিজুয়ালি এক একজনকে প্রিপেয়ার করতে পারবো। বিশেষ করে যারা আমাদের বেস্ট পারফরমার্স হবে, 4টা লেভেলই ফার্স্টের দিকে থাকবে, তাদের জন্য আমরা আলাদা কিছু সুযোগ সুবিধা দিব। সো এটা আমাদের কনসিডারেশনে আছে। সো লেট মি নো হাউ ইম্পর্টেন্ট অ্যান্ড হাউ ভ্যালুয়েবল দ্য সেশন ওয়াজ and what more can we do in this topic. এবং আমি আরো কিছু কমেন্ট পড়ি। অভ্র একটা ভালো কথা বলেছে যে এঞ্জেল ওয়াজ ইরিপ্লেসেবল ইন হিজ পজিশন। হ্যাঁ, তাকে এমন একটা জায়গায় বস পেয়েছেন যে বস ভাবলো না ওর জায়গায় অন্য কেউ আসলে আমার আবার সময় লাগবে, এবং টাইম ইজ অফ দি এসেন্স ওয়েন ইউ আর রানিং আ কোম্পানি। যত তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করা যায়, যত ভালো মানুষকে রাখা যায়, তত সুবিধা। সেই কারণে বসও চিন্তা করে ফেলেছেন। সো বিডি জবস থেকে লেখার সময় বিজয়ী বলছে বিডি জবস থেকে অ্যাপ্লাই করার সময় অনেক জায়গাতেই স্যালারি এক্সপেকটেশনটা লিখতে হয়। যদি লিখতে হয় একটা রেঞ্জ দিতে হবে। ওই যে আমি দেখালাম স্যালারি ম্যাথ, আগে স্যালারিটা ম্যাথ করে নিয়ে বের করতে হবে যে আমি কত চাই, তারপর তো ওইটার উপর একটা নেগোসিয়েশন হবেই। সো ওইটা লেখার পর ওই স্যালারিটাকে রেঞ্জের মিনিমাম অ্যামাউন্ট লিখে তারপরে আরো একটা 10-5 হাজার বাড়িয়ে আরেকটা অ্যামাউন্ট দিয়ে একটা রেঞ্জ যে এত থেকে এত। আমি বিডি জবস এর ফর্মটা আমি ফিল আপ করি নাই, সো আমি জানি না যে ওখানে রেঞ্জ দেওয়ার সুযোগ আছে কিনা। আর যদি সুযোগ না থাকে তাহলে আমরা তো স্যালারি ম্যাথটা করার সময় দেখলামই যে 50% বাড়িয়ে দিচ্ছি। সো দ্যাটস দ্য লাস্ট পয়েন্ট। সো এইভাবেই দিতে হবে। এবং মাই স্যালারি লাস্টের কমেন্ট গুলো আসছে। আমাদের সেশন টাইম শেষ, আমরা কিছুক্ষণ পরে শেষ করবো। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস অর এনি ফিডব্যাক আমি একটু পড়ি। সামি রহমান বলছে আই লাইক ইট ভেরি মাচ। সামিহা হোসেন মিহা বলছে আই লাইক ইট ভেরি মাচ। তানহা ওয়াহিদ আদ্রিতা বলছে ইট ওয়াজ রিয়েলি ইনফরমেটিভ, থ্যাঙ্কস আ লট। স্বপ্নিল আহমেদ জাহিন বলছে ইট ওয়াজ এ গ্রেট সেশন, থ্যাঙ্কস বস। থ্যাংক ইউ স্বপ্নিল। মনিয়া জান্নাতুল কুবরা বলছে টুডে সেশন ইজ ইনফরমেটিভ, থ্যাঙ্কস। মোহাম্মদ সাকিব হোসেন বলছে অসাম। Imran Hamid Sabbir, thanks for this interesting session. Shubha Mirza বলছে giving 5 star to this session, thanks bhaiya, you're welcome. Sumaya Kabir বলছে I literally didn't know that I could ask more before the salary math. Okay Sumaya, yes, now of course you can thank me and you can thank my team. তারা সবাই মিলে কাজ করেছে, আর আসলেও আমি নিজে সাফার করেছি। সো আই নো ইটস আ ভেরি পেইনফুল থিং যখন জানা যায় যে একই জিনিসে আমি আরো বেশি পেতে পারতাম, এবং এটা অনেক লস। কারণ ক্যারিয়ারের প্রথমে যদি একটু কম থেকে শুরু করি, আমরা দেখলাম যে 8 বছর লাগছে, জাস্ট $7,000 ডিফারেন্স, 8 বছর লাগতেছে ওই জায়গায় যেতে। সো আমাদেরকে এটা জানতে হবে যে নেগোশিয়েটটা করা যায়। এবং সাইদা ইসলাম বলছে সেশন ওয়াজ ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ সাইদা। সামিহা বলছে লাভিং দিস সেশন। আজকে খুব বেশি অবশ্য মিমিক্রি করতে পারি নাই, টাইম ছিল না, আবারও আমরা মিমিক্রি নিয়ে আসবো। প্রিয়াঙ্কা বণিক বলছে লাভলি সেশন। সো সবাই যাওয়া শুরু করছে মনে হচ্ছে। আমি একটু বলে নেই যে আগামীকালকে উই হ্যাভ আ স্পেশাল ডে। আমরা দুইজনকে নিয়ে আসছি। সায়েম ফারুক আসছেন, হি ইজ দ্য কো-ফাউন্ডার অফ আলফা কেটারিং। আমরা পাবলিশ করে দিব একটু পরে আমাদের পেজ থেকে। এবং একই সাথে এজাজ ভাইয়া আসছেন ফ্রম মাইন্ড ম্যাপার, এবং মাইন্ড ম্যাপার থেকে উনি একটা অ্যানাউন্সমেন্টও করবেন। এবং কালকে কেস সলভিং এর উপরে সেশন হতে যাচ্ছে। সো যারা যারা আমরা বিজনেস কম্পিটিশনে কেস সলভ করি বা কেস সলিউশন সম্পর্কে জানতে চাই, তারা যাতে সবাই চলে আসি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ ফ্রেন্ডস যারা ওয়াইপিএস এ জয়েন করেনি, ওয়াইপিএস এ জয়েন করার দরকার নেই, তারা কালকে গ্রুপে এসে জাস্ট আমাদের এই কেস সলভিং এর বিষয়টা দেখলো, এটা জেনে গেল। কারণ কালকে দুজন মানুষ আসছেন। সায়েম ফারুক নিজেও অনেকগুলো কেস কম্পিটিশনে ভালো রেজাল্ট করেছে, এবং তার নিজের যেহেতু একটা স্টার্ট আপ আছে যেটা বেশ বড় স্টার্ট আপ হয়ে উঠেছে, আলফা কেটারিং। ইউ ক্যান গো টু দেয়ার পেজ, ইউ উইল সি দে আর they have served the prime minister, that's how big they have gone. তো সে আসছেন, এবং একই সাথে এজাজ ভাইয়া আসছেন। উনি তো অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কর্পোরেট কোচের মধ্যে টপ 5 জনকে, টপ 3 জনকে বলতে গেলে উনি ওখানে আছেন। সো উনি আসবেন এবং ওনার প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবেন। উনিও কিছু কেস সলিউশনের ব্যাপারে কথাবার্তা বলবেন। সো উই আর ভেরি লাকি যে ওয়াইপিএস এর প্ল্যাটফর্মে এত বড় একজন মানুষ আসছেন এবং সায়েমের মতো এত অভিজ্ঞ একজন মানুষ আসছেন। সো তারা এসে তাদের কেস সলিউশন সম্পর্কে কথাগুলো বলবেন। সো ইফ ইউ হ্যাভ পিপল হু ইউ নো যে ইন্টারেস্টেড হবে এই বিষয়টাতে, ইউনিভার্সিটি ফ্রেন্ড হোক কিংবা সিনিয়র জুনিয়র যেই হোক, টক টু দেম অ্যান্ড টেল দেম দ্যাট দিস ইজ হ্যাপেনিং। আমরা পোস্ট দিলে পোস্টটাও পেজ থেকে ইউ ক্যান শেয়ার। সো তারা এসে ডেফিনেটলি তাদের বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করবেন এবং তাদের রিয়েল লাইফ
নলেজটা শেয়ার করবেন এবং হাউ টু ক্র্যাক আ কেস এই বিষয়ে অনেক কথা হবে, প্রেজেন্টেশন নিয়েও কথা হবে। যারা স্লাইড চাচ্ছ, হ্যাঁ আমরা কিছু কিছু স্লাইড দিব, আমরা ডিসাইড করেছি একটু বেসিক ভার্সনে দিব, কাজ আমাদের স্লাইডগুলো বানাতে অনেক সময় লাগে, সো আমরা হুবহু স্লাইড এখনই দিতে পারছি না, বাট অবশ্যই আমরা একটা বেসিক ভার্সন কিছুদিনের মধ্যে প্রোভাইড করব। উই আর ওয়ার্কিং অন দ্যাট। থ্যাংক ইউ, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছে, যারা দিয়েছে থ্যাংক ইউ। কেউই লেখেনি যে খারাপ হয়েছে বা ভাইয়া আমাদের টাইমগুলো খেয়ে ফেলতেছেন উল্টাপাল্টা কথা বলে। সো ইয়ে কোই নেহি কহ রাহা, ইসকে লিয়ে বহুত বহুত শুক্রিয়া। এন্ড তারেক আব্দুল্লাহ বলছে আমি অ্যান্সার পাইনি। তারেক কোয়েশ্চেনটা কি আমার সামনে আসেনি, আসলে হয়তো এখানে হারিয়ে গেছে টিম, এটা হয়তো আসেনি কোনো কারণে। আমি পরে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। সেশন শেষ, মানুষজন বাসায় যাবে, আরো বাসায় আছে, অন্য কাজে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং ইন। এই সেশনটা আমি বলবো সেভ করে রাখতে, লিঙ্কটা পরবর্তীতে কাজে লাগবে, বিশেষ করে যখন কোথাও অ্যাপ্লাই করতে হবে বা যখন কোনো নতুন চাকরি খুঁজতে হবে। কাম ব্যাক টু দিস সেশন, আমি লাস্টে রিক্যাপ গুলো দিয়ে দিচ্ছি এন্ড দেন উই উইল ফিনিশ। সো টেক অ্যাজ মাচ প্রিপারেশন অ্যাজ ইউ ক্যান, আস্ক আদার পিপল, ask your friends about the company, about the type of job and what kind of salary can you get from there. এবং এটা একবারের বিষয় না, পারসিস্টেন্সি থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। রিহার্সাল অত্যন্ত ইম্পর্টেন্ট। রিহার্সাল হেল্প করবে ওই মানুষটার সুযোগটা নিতে। এখানে কিন্তু একটা যুদ্ধ হচ্ছে, সো যে দুর্বল সে আগে হেরে যাবে, সে আগে গিভ আপ করবে। সো ইউ হ্যাভ টু বি দ্য স্ট্রঙ্গার পারসন, এবং এটার জন্য রিহার্সাল করতে হবে, কনটেক্সট বুঝে যেতে হবে। বসের মেজাজ খারাপ থাকলে ঢুকলে কিন্তু লাভ নেই, সো বুঝে তারপরে কাজটা করতে হবে, রিল্যাক্স থাকতে হবে, বসকে হস্টেজ বানানোর কোনো প্রয়োজন নেই, অন্যান্য মানুষদের সাপোর্ট নিতে হবে। সো দ্যাটস অল ফর দিস সেশন, থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে আগামীকাল কেস সলিউশন নিয়ে। টিল দেন এভরিওয়ান স্টে সেফ, স্টে ইনডোরস এন্ড টেক কেয়ার, বাই।